তো আজকে আমরা সাইবার সিকিউরিটি সাবজেক্টের আজকে আমরা সাইবার ফরেনসিকের যে ইউনিটটা রয়েছে, সাইবার ফরেনসিক অ্যান্ড অডিটিং, সেই পার্টটা আজকে আমরা ডিসকাশন করব। পুরো চ্যাপ্টারটা আমি একটা ক্লাসের মধ্যে আমি কভার করব। বেশিরভাগ পার্টটাই আমি মুখে বলবো, মানে গল্পের মতো করে মনে রাখতে হবে, আর কিচ্ছু না। এই সাইবার ফরেনসিকের পার্টটা আমরা সবাই হয়তো মানে কিছু কনসেপ্ট আমরা অলরেডি ফ্যামিলিয়ার। তো আমি ফার্স্টে ইন্ট্রোডাকশন টু দ্য সাইবার ফরেনসিক নিয়ে ফার্স্টে একটু ডিসকাশন করি। ওকে, দেন তারপরে আদার্স টপিকগুলোতে আমরা আসবো। ওকে, তারপরে আদার্স টপিকগুলোকে ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাশন করব। এটা হচ্ছে আমাদের ইউনিট 4 এর ফার্স্ট টপিক, ইন্ট্রোডাকশন টু দ্য সাইবার ফরেনসিক। তো সাইবার ফরেনসিক যাকে বলা হয় তাকে আবার বলা হয় কম্পিউটার ফরেনসিক। তার আরেকটা নাম হচ্ছে কম্পিউটার ফরেনসিক। আবার যাকে কম্পিউটার ফরেনসিক বলা হয় তাকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেটা আবার হচ্ছে ডিজিটাল ফরেনসিক। ওকে, ডিজিটাল ফরেনসিক। অতএব সাইবার ফরেনসিক, ডিজিটাল ফরেনসিক আর হচ্ছে কম্পিউটার ফরেনসিক কিন্তু সিমিলার টার্ম। ওকে, তো অবশ্যই সাইবার ফরেনসিক বা ডিজিটাল ফরেনসিক সাইবার সিকিউরিটির একটা ব্রাঞ্চ আমরা বলতে পারি, বা ধরে নিতে পারি যে এটা হচ্ছে সাইবার সিকিউরিটির একটা ব্রাঞ্চ। দ্যাট ইজ আ ব্রাঞ্চ অফ সাইবার সিকিউরিটি। দ্যাট ইজ আ ব্রাঞ্চ অফ সাইবার সিকিউরিটি। এবার এই ব্রাঞ্চটা, মানে এই সাইবার সিকিউরিটির যে এই ব্রাঞ্চটা, দ্যাট ইজ আ সাইবার ফরেনসিক, সেই এই ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি ডিল করে, যে বিষয়গুলো নিয়ে ডিল করে সেটা হচ্ছে যে ডিজিটাল এভিডেন্সগুলো কিভাবে আইডেন্টিফিকেশন করা হবে, ডিজিটাল এভিডেন্সের কিভাবে কালেকশন হবে, ডিজিটাল এভিডেন্সগুলোকে কিভাবে অ্যানালিসিস করা হবে, আবার ডিজিটাল এভিডেন্সগুলোকে কিভাবে প্রিজার্ভেশন করা হবে। তাহলে মেনলি তোমার সাইবার ফরেনসিক মেনলি তোমার যেটার উপরে ডিল করে সেটা হচ্ছে ডিলস উইথ ডিজিটাল এভিডেন্স। ওকে, ডিলস উইথ ডিজিটাল এভিডেন্স। এবার একটা ডিজিটাল এভিডেন্সের ক্ষেত্রে সেগুলোকে কি কি প্রিজার্ভ, মানে ডিজিটাল এভিডেন্সের উপরে কি কি অ্যাক্টিভিটি পারফর্ম করতে হয়। যেমন যদি এখানে আমরা ডিজিটাল এভিডেন্সের রেসপেক্টে সেই পয়েন্টগুলোকে একটু দেখানোর চেষ্টা করি, ডিজিটাল এভিডেন্স, তো তার রেসপেক্টে আমি এখানে যদি একটু এইভাবে অ্যাক্টিভিটিগুলোকে দেখাই যে ডিজিটাল এভিডেন্সের উপরে কি কি টাস্ক পারফর্ম করা হয়। ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য ডিজিটাল এভিডেন্স। ফার্স্টে হচ্ছে আইডেন্টিফিকেশন। আমাকে ডিজিটাল এভিডেন্সগুলোকে ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেন ডিজিটাল এভিডেন্সগুলোকে দেন আমাকে আইডেন্টিফিকেশন, যে কোনগুলো ডিজিটাল এভিডেন্স ফার্স্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে, দেন দেন আমাকে সেই ডিজিটাল এভিডেন্সগুলোকে আমাকে কালেকশন করতে হবে। নাম্বার 2 হচ্ছে কালেকশন। থার্ড হচ্ছে দেন তারপরে আমাকে ডিজিটাল এভিডেন্সগুলোকে আমাকে অ্যানালিসিস করতে হবে। দ্যাট ইজ অ্যানালিসিস। ওকে, দেন হচ্ছে আমি কোন ডিজিটাল এভিডেন্সগুলোকে প্রিজার্ভ করব, কোনগুলোকে প্রিজার্ভ করব না, দ্যাট ইজ দ্য প্রিজার্ভেশন। দ্যাট ইজ দ্য প্রিজার্ভেশন, যে কোনটা আমার পরে অডিট করতে সুবিধা হবে। ওকে, তাহলে এই পার্টগুলোকে নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ডিল করছে ডিজিটাল এভিডেন্স। ওকে, এবার আবার এই ডিজিটাল এভিডেন্সগুলো, যেগুলো হয়তো যারা ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট, যারা যারা এগুলোকে আইডেন্টিফিকেশন করছে বা কালেকশন করছে বা অ্যানালিসিস করছে বা প্রিজার্ভেশন করছে, অনেক সময় এই ডিজিটাল এভিডেন্সগুলো কি কাজে লাগে না, এটা আবার যারা ইনভেস্টিগেটর, যারা ডিজিটাল যারা ইনভেস্টিগেটর বা ফরেনসিক ইনভেস্টিগেটর যারা, তাদেরকে হেল্প করে যে কিভাবে মানে কি ইনসিডেন্স হয়েছে, কখন হয়েছে, কেমন করে ইনসিডেন্সটা হ্যাপেন হয়েছে, আর কে এই সাইবার ইনসিডেন্টের জন্য কে রেসপন্সিবল। তার মানে আমরা বলতে পারি যে এই সমস্ত ডিজিটাল এভিডেন্স অ্যাকচুয়ালি হেল্পস দ্য ইনভেস্টিগেটর। ডিজিটাল এভিডেন্স, এটা আমরা সবাই জানি, হেল্প দ্য ইনভেস্টিগেটর, হেল্প হেল্পস ইনভেস্টিগেটর, there is a digital forensic investigator, find what happened, ওকে, কি ইনসিডেন্ট হয়েছে, হোয়াট হ্যাপেন। সেকেন্ড হচ্ছে হাউ ইট হ্যাপেন,
কেমন করে এটা হলো, হাউ ইট হ্যাপেন্ড। থার্ড হচ্ছে এটাও ফাইন্ড করে যে হোয়াট হ্যাপেন্ড তো বলেছি, হাউ ইট হ্যাপেন্ড বলেছি, হোয়েন ইট হ্যাপেন্ড, হোয়েন ইট হ্যাপেন্ড। আর তার সঙ্গে সঙ্গে হু ইজ রেসপন্সিবল, হু ইজ রেসপন্সিবল। তাহলে একটা ডিজিটাল এভিডেন্স অ্যাকচুয়ালি যে ইনভেস্টিগেটর তাকে হেল্প করছে এই সমস্ত বিষয়গুলোকে ফাইন্ড করার জন্য। ওকে, হু ইজ রেসপন্সিবল ফর, কিসের জন্য, না সাইবার ইনসিডেন্টের জন্য, ফর সাইবার ইনসিডেন্ট। ওকে, তো মানে বর্তমান দিনে আমরা ভাবতেই পারি যে সাইবার ফরেন্সিকটা কিন্তু একটা মডার্ন ক্রাইম ইনভেস্টিগেশন, কিন্তু কোনো কোনো সময় ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও বা ফুটপ্রিন্ট ছাড়াও ইনভেস্টিগেটর কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্টের ওপরে কিন্তু বেশি এমফ্যাসিস করে। যেমন ধরুন ডিজিটাল ফুটপ্রিন্টস কোনগুলো, জাস্ট এই টার্মটা একটু জেনে রাখি, ইজ আ ডিজিটাল ফুটপ্রিন্টস, ডিজিটাল ফুটপ্রিন্টস, ডিজিটাল ফুটপ্রিন্টস কোনগুলো, না ডিজিটাল ফুটপ্রিন্টস তোমার হতে পারে কোনো ফাইলস, ডিজিটাল ফুটপ্রিন্টস হতে পারে কোনো লগস, ওকে, ডিজিটাল ফুটপ্রিন্টস হতে পারে কোনো আইপি অ্যাড্রেসেস, বা হতে পারে কোনো ইমেল, ওকে। আবার ডিজিটাল ফুটপ্রিন্টস তোমার হতে পারে কোনো মেসেজেস, আর তার সঙ্গে হতে পারে কোনো ডিলিটেড কোনো ডেটা, ডিলিটেড ডেটা। So that is called digital footprint. That is called digital footprint. ওকে, তাহলে যেটা আমরা বলছিলাম যে মডার্ন সাইবার ইনভেস্টিগেশনে শুধুমাত্র যে ফিঙ্গারপ্রিন্ট বা ফুটপ্রিন্ট নিয়ে কাজ হয় তা কিন্তু না, কিন্তু ইনভেস্টিগেটর কিন্তু অলসো look for the digital footprint such as files, logs, IP addresses, email, messages, deleted data, etc., etc. Okay, that is the concept of cyber forensic. Okay, that is the concept of cyber forensic. এবার যদি সাইবার ফরেন্সিককে যদি আমরা কিছু একটা ডেফিনেশনের মতো করে যদি বলতে চাই, আমি আগের পয়েন্টগুলো থেকে আমরা ডেফিনেশনটা খুব সহজে লিখতে পারবো যে হোয়াট ইজ সাইবার ফরেন্সিক। তো ডেফিনেশনটা তো আমি আর লিখবো না, জাস্ট আমি বলছি, দেখো শুনলেই বুঝতে পারবো যে আমি বলতে পারি যে সাইবার ফরেন্সিকটা বেসিক্যালি একটা সাইবার সাইবার ফরেন্সিক বেসিক্যালি একটা সায়েন্টিফিক একটা প্রসেস। ওকে, এটা কিন্তু একটা সায়েন্টিফিক একটা প্রসেস, সায়েন্টিফিক একটা প্রসেস। কিসের সায়েন্টিফিক প্রসেস, না সায়েন্টিফিক প্রসেসটা হচ্ছে কালেক্টিং ডিজিটাল এভিডেন্স, এক্সামিনিং ডিজিটাল এভিডেন্স অ্যান্ড অ্যানালাইজিং ডিজিটাল এভিডেন্স। সেটা হতে পারে কোনো কম্পিউটার থেকে, বা কোনো মোবাইল ডিভাইস থেকে, বা নেটওয়ার্ক থেকে, বা ক্লাউড সিস্টেম থেকে, বা ডিজিটাল স্টোরেজ ডিভাইস থেকে। মানে এমনভাবে সেটাকে কালেক্ট করা হয় বা এক্সামিন করা হয় বা অ্যানালাইজ করা হয় যাতে করে সেই ডিজিটাল এভিডেন্সটা, ওকে, যাতে করে সেটাকে আমরা মানে যারা সাইবার ইনভেস্টিগেটর যারা তারা কিন্তু এটাকে, বা ফরেন্সিক যারা ইনভেস্টিগেটর তারা কিন্তু এটাকে মানে কোর্ট অফ লতে যাতে এটা অ্যাকসেপ্টেড হয় সেভাবেই কিন্তু এটাকে এক্সামিন করা হয় বা কালেক্ট করা হয় বা অ্যানালাইজ করা হয়। তাহলে এটা একটা সাইন্টিফিক প্রসেস। কিসের সাইন্টিফিক প্রসেস, না অফ কালেক্টিং, এক্সামিনিং অ্যান্ড অ্যানালাইজিং ডিজিটাল এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স কোত্থেকে হতে পারে সেটা, না ফ্রম কম্পিউটার, সেটা কালেক্ট করা হতে পারে ফ্রম দ্য মোবাইল ডিভাইসেস, বা হতে পারে সেটা কোনো নেটওয়ার্ক থেকে, নেটওয়ার্কস, ক্লাউড কোনো সিস্টেম থেকে হতে পারে, ইজ আ ক্লাউড সিস্টেম, আর এছাড়া কোনো অ্যান্ড ডিজিটাল স্টোরেজ ডিভাইসেস, অ্যান্ড ডিজিটাল স্টোরেজ ডিভাইসেস। ওকে, আর যেটা কিনা এটা কেমন ভাবে কালেক্ট করা হয়, ইন আ ওয়ে দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল ইন আ কোর্ট,
of law. Okay, that is called cyber forensic. এবার কেন সাইবার ফরেন্সিক কেন ইম্পর্টেন্ট? Why cyber forensic is ইম্পর্টেন্ট? এই কোশ্চেনটার আমরা এবার অ্যান্সারটা একটু খুঁজবো যে কেন সাইবার ফরেন্সিক কেন ইম্পর্টেন্ট কেন। কিন্তু সাইবার ফরেন্সিক কেন ইম্পর্টেন্ট কেন সেটা আমরা তো আগেই তার অ্যাক্টিভিটি গুলো দেখলাম, যে কেন সাইবার ফরেন্সিকটা কেন বেশি ইম্পর্টেন্ট। বর্তমান দিনে তোমার সাইবার ক্রাইম এত বাড়ছে, তো সেখানে তো সাইবার ফরেন্সিক না হলে তো চলবে না কোনোভাবেই। ওকে, ইম্পর্টেন্সটা কেন আমি পয়েন্ট করে করে যদি আমরা বলার চেষ্টা করি, প্রথম পয়েন্টটা বলতে পারি যে সলভস সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম এত বেড়ে যাচ্ছে, সেটাকে সলভ করতে গেলে অবশ্যই আমাদের সাইবার ফরেন্সিক দরকার। আর সাইবার ক্রাইম মানেই হচ্ছে ধরে নাও হয়তো হ্যাকিং হচ্ছে, ডেটা চুরি হচ্ছে, দ্যাট ইজ আ ডেটা থেফট বলতে পারি, ডেটা থেফট, বা তুমি বলতে পারো র্যানসমওয়্যার, বা কোনো ফ্রড, সবই হচ্ছে তোমার সাইবার ক্রাইমস। সেটাকে সলভ করার জন্য আমার সাইবার ফরেন্সিক দরকার। আবার ধরো না তো একটা কোনো ধরনের কোনো একটা ফাইল ধরো না তোমার তুমি ডিলিট করে দিয়েছো যাতে এভিডেন্স কেউ না পায়, বা হিডেন কোনো এভিডেন্স, সেগুলোকে তোমার রিকভার করতে আমার সাইবার ফরেন্সিক দরকার। there is a recover deleted files, deleted files and hidden evidence, and hidden evidence. ওকে, থার্ড হচ্ছে যে একটা অ্যাটাকারকে যদি ট্র্যাক করতে হয় তোমাকে, তো তার জন্য ধরো তোমার লগ ইনফরমেশন দরকার, আইপি অ্যাড্রেসেস দরকার, বা কিছু ডেটার সম্বন্ধে কিছু ইনফরমেশন দরকার, দ্যাট ইজ আ মেটা ডেটা। অতএব অ্যাটাকারগুলোকে কিন্তু ট্র্যাক করার জন্য কিন্তু যে কনসেপ্টগুলো, যে টার্মগুলো বললাম সেগুলো কিন্তু দরকার। ট্র্যাক অ্যাটাকার্স, তার জন্য সাইবার ফরেন্সিক দরকার। আবার যে কোনো অর্গানাইজেশনকে হেল্প করে এই সাইবার ফরেন্সিক, যাতে করে কোনো সিকিউরিটি যদি কোনো ইনসিডেন্ট হয়, তার এগেনস্টে যেন তো সেই অর্গানাইজেশন যেন তাড়াতাড়ি যেন রেসপন্ড করতে পারে। অতএব হেল্প অর্গানাইজেশন টু রেসপন্ড, হেল্প অর্গানাইজেশন টু রেসপন্ড টু সিকিউরিটি ইনসিডেন্ট, সিকিউরিটি ইনসিডেন্ট, এটা একটা দরকারি, তো এটা আমার দরকার। আবার সাইবার ফরেন্সিক না থাকলে তুমি কোনো লিগ্যাল কোনো এভিডেন্স তুমি প্রোভাইড করতে পারবে না কোর্টে প্রসিকিউশনের জন্য, অতএব এটা দরকার। ওকে, অতএব provides legal evidence, legal evidence in courts for prosecution, for prosecution। আর তার সাথে সাথে যদি আমরা এনসিওর করতে চাই আমাদের ডিজিটাল এভিডেন্সের ইন্টিগ্রিটি বা তার অথেন্টিসিটি, সেখানেও কিন্তু আমাদের সাইবার ফরেন্সিক আমাদের দরকার। অতএব এনসিওর ইন্টিগ্রিটি অ্যান্ড অথেন্টিসিটি, এনসিওর ইন্টিগ্রিটি অ্যান্ড authenticity of digital evidence, of digital evidence। তো এই সমস্ত কারণের জন্য আমাদের সাইবার ফরেন্সিক দরকার। এবার সাইবার ফরেন্সিক মানেই কি আমরা সবসময় এটা ভাববো যে সাইবার ফরেন্সিক মানে ইজ জাস্ট অ্যাবাউট দ্য কম্পিউটার্স? তো সাইবার ফরেন্সিক মানে কিন্তু ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য কম্পিউটার্স। অতএব আমার সাইবার ফরেন্সিক কি কি এরিয়া কভার করে একটু জানতে হবে, যে কি কি এরিয়া সাইবার ফরেন্সিক কভার করে। দ্যাট ইজ এরিয়া কভার্ড ইন, এরিয়া কভার্ড ইন সাইবার ফরেন্সিক।
কি কি এরিয়া সাইবার ফরেন্সিক কভার করে। তো আমি কি এর কয়েকটা এরিয়ার কথা বলবো যেটা সাইবার ফরেন্সিক কভার করে, যেমন ডিফারেন্ট টাইপের ফরেন্সিক হতে পারে, যেমন ধরো কম্পিউটার ফরেন্সিক, যেমন কম্পিউটার ফরেন্সিক প্রত্যেকটা একটু করে দু এক কথা করে বলবো। মানে কম্পিউটার ফরেন্সিক মানে বোঝায় যে তুমি হয়তো ডেস্কটপকে ইনভেস্টিগেশন করছো বা ল্যাপটপ বা হার্ড ড্রাইভস, ইট ইজ আ কম্পিউটার ফরেন্সিক। নাম্বার টু হচ্ছে নেটওয়ার্ক ফরেন্সিক। নেটওয়ার্ক ফরেন্সিক নেটওয়ার্ক ফরেন্সিক অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ট্রাফিকগুলোকে মনিটরিং করে, অ্যানালাইজিং করে, যাতে করে সেখান থেকে কোনো ইন্ট্রুশন ফাইন্ড করা যায় কিনা, বা কোনো ডস অ্যাটাক সেখান থেকে ফাইন্ড করা যায় কিনা, বা ম্যালওয়্যার কোনো কমিউনিকেশন হচ্ছে কিনা যাতে করে ফাইন্ড করা যায়। দ্যাট ইজ আ নেটওয়ার্ক ফরেন্সিক। থার্ড হচ্ছে মোবাইল ফরেন্সিক। মোবাইল ফরেন্সিক মোবাইল ফরেন্সিক অ্যাকচুয়ালি তোমার স্মার্টফোন থেকে কিছু ডেটাকে এক্সট্র্যাক্টিং করা। স্মার্টফোন থেকে ডেটা এক্সট্র্যাক্টিং করা মানে হচ্ছে তোমার এসএমএস, কল লগ, হোয়াটসঅ্যাপ চ্যাট, জিপিএস লোকেশন, দ্যাট ইজ আ মোবাইল ফরেন্সিক। নাম্বার ফোর হচ্ছে ক্লাউড ফরেন্সিক। এখন সাইবার ক্রাইমটা অনেক বেশি ইন্টেলিজেন্ট, তাই না? তারা সবকিছু ক্লাউডে স্টোর করে রাখছে। তাহলে আমার যে ক্লাউড মানে সাইবার ক্রাইম মানে সাইবার যে ক্রাইম, তার যে ক্লাউড স্টোরেজ বা তার যে ক্লাউড সার্ভারে যে যেগুলো হয়তো রেখেছে বা কোনো অ্যাপ্লিকেশনস, তা সেগুলোকে ইনভেস্টিগেট করাটাই হচ্ছে ক্লাউড ফরেন্সিক। নাম্বার ফাইভ হচ্ছে ইমেল ফরেন্সিক। ইমেল ফরেন্সিক ইমেল ফরেন্সিক অ্যাকচুয়ালি তোমার ট্রেস করে যে ইমেলটার অরিজিন কোথায়, বা ইমেলটার হেডার কি আছে, বা সেখানে কোনো ফিশিং কিছু আছে কিনা, ফিশিং কোনো মেল রয়েছে কিনা, সেটা তাকে ইনভেস্টিগেট করা, দ্যাট ইজ ইমেল ফরেন্সিক। আর আরেকটা আমাদের এরিয়া কভার করে সাইবার ফরেন্সিক, দ্যাট ইজ ম্যালওয়্যার ফরেন্সিক। ম্যালওয়্যার ফরেন্সিক অ্যাকচুয়ালি রেসপন্সিবল বা মানে অ্যাকচুয়ালি ম্যালওয়্যার ফরেন্সিক তোমার স্টাডি করে ম্যালিসিয়াস কিছু সফটওয়্যারকে, যেমন হয়তো ভাইরাসের জন্য বা ওয়ার্মসের জন্য বা হয়তো ট্রোজানের জন্য বা র্যানসমওয়্যারের জন্য কিছু ম্যালিসিয়াস কিছু সফটওয়্যারকে তোমার স্টাডি করে। ওকে, দ্যাট ইজ এই সমস্ত এরিয়াগুলো কিন্তু অ্যাকচুয়ালি সাইবার ফরেন্সিক কভার করে। অনলি কিন্তু কম্পিউটারের উপরে কিন্তু সীমাবদ্ধ নয় সাইবার ফরেন্সিক। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। এবার এই সাইবার ফরেন্সিকের কিছু ফেজেস বা কিছু স্টেপস আমরা দেখব। ফেজেস অফ সাইবার ফরেন্সিক, কি কি ফেজে সাইবার ফরেন্সিক কাজ করে। ফেজেস অফ সাইবার ফরেন্সিক, আমরা কিন্তু ইন্ট্রোডাকশন টু সাইবার ফরেন্সিকের মধ্যেই এই পার্টগুলোকে অ্যাকচুয়ালি ডিসকাশন করছি, কারণ এই পার্টগুলো আমাদের জানা দরকার, তবে কিন্তু নেক্সট পার্টগুলোকে আমরা কভার করতে পারবো। ওকে, তো প্রথম ফেজটা হচ্ছে আইডেন্টিফিকেশন। প্রথম ফেজটা হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন টার্মটা শুনে আমরা বুঝতে পারছি যে যে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট এভিডেন্স ইজ নিডেড, কোন এভিডেন্সগুলো আমাদের দরকার। আমাদের ফাইল দরকার, লগস দরকার, না কিছু ডেটা বা মোবাইল ডেটা দরকার, এক্সেট্রা। দ্যাট ইজ আইডেন্টিফিকেশন। সেকেন্ড হচ্ছে প্রিজার্ভেশন, যে আমি কি কি প্রিজার্ভ করব, বা কোন ডেটাগুলোকে আমি প্রিজার্ভ করব, বা কোন ইনফরমেশনগুলোকে আমি প্রিজার্ভ করব। তো আমাকে এভিডেন্সগুলোকে আমাকে এনসিওর করতে হবে যাতে সেটা কোনোভাবে অল্টার্ড না হয়। আমাকে হয়তো সেখানে হয়তো কিছু রাইট ব্লকার রাখতে হবে, বা আমাকে সেটাকে সিকিউরলি হয়তো স্টোর করতে হবে। দ্যাট ইজ কল্ড প্রিজার্ভেশন। নাম্বার থ্রি হচ্ছে কালেকশন। কোন কোন এভিডেন্স আমরা কালেক্ট করব। ওকে, আমি ডিস্কের হয়তো ইমেজিং করছি, বা হয়তো ডেটাগুলোকে আমি কপি করছি বিট বাই বিট, একটা বিট মিস হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। নাম্বার ফোর হচ্ছে এক্সামিনেশন। এটা কিন্তু সাইবার ফরেন্সিক মেন স্টেপ বা ফেজেস। তো এক্সামিনেশন মানে হচ্ছে যে আমি ডিলিটেড ফাইলগুলোকে রিকভার করছি, বা হিডেন কোনো ডেটাকে আমি সার্চ করছি, বা লগটাকে হয়তো অ্যানালিসিস করছি, দ্যাট ইজ এক্সামিনেশন। নাম্বার ফাইভ হচ্ছে অ্যানালিসিস। আমাকে অ্যানালিসিস করে আমাকে বুঝতে হবে যে হোয়াট হ্যাপেন্ড, মানে আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড। আমাকে ইউজার অ্যাক্টিভিটি আমাকে চেক করতে হবে, আমাকে অ্যাটাকার বিহেভিয়ার চেক করতে হবে, আমাকে টাইম লাইনগুলো অ্যানালিসিস করতে হবে যে কোন টাইমে কি হয়েছে, দ্যাট ইজ অ্যানালিসিস।
নাম্বার 6 হচ্ছে ডকুমেন্টেশন। সবথেকে ভাইটাল স্টেপ হচ্ছে ডকুমেন্টেশন। তুমি কি কি ডকুমেন্টেশন করবে, কি কি তুমি লিখে রাখবে বা রেকর্ড করে রাখবে। মানে তুমি যে স্টেপস গুলো নিচ্ছ প্রত্যেকটা স্টেপকে তোমাকে কিন্তু রেকর্ড করতে হবে, স্ক্রিনশট, লগ, রিপোর্ট সব তোমাকে রেকর্ড করতে হবে। নাম্বার 7 হচ্ছে প্রেজেন্টেশন। নাম্বার 7 হচ্ছে প্রেজেন্টেশন। সব থেকে মানে ফাইনালি তুমি আহ, যে ফাইন্ডিংস গুলো তুমি দেখতে পেয়েছো তাকে তুমি প্রেজেন্ট করছো টু দ্য ম্যানেজমেন্ট বা লিগ্যাল কোনো অথরিটি, অথবা সেটা হতে পারে কোনো কোর্ট। তো দিস আর দ্য কমন ফেজেস অফ সাইবার ফরেন্সিক। ওকে, 7টা ফেজেসের কথা বললাম সাইবার ফরেন্সিকে, কিন্তু এটা কমন ফেজ সাইবার ফরেন্সিক। এবার আমরা চলে আসব যে সাইবার ফরেন্সিকে বেসিক্যালি কি কি টুলস ব্যবহার করে সাইবার ফরেন্সিক গুলোকে অ্যাকচুয়ালি টাস্কগুলোকে পারফর্ম করা হয়। দ্যাট ইজ আ টুলস ইউজড ইন সাইবার ফরেন্সিক। টুলস ইউজড ইন সাইবার ফরেন্সিক। সাইবার ফরেন্সিকে কি কি টুলস অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। ডিফারেন্ট টুল, সাইবার ফরেন্সিক টুল বলা হয় এগুলোকে অ্যাকচুয়ালি। ডিফারেন্ট টুলস আছে, তার মধ্যে আমি এখানে মানে মেন কিছু টুলসের কথা বলবো। নাম্বার 1 হচ্ছে এনক্যাশ। এনক্যাশ একটা টুল। নাম্বার 2 হচ্ছে এফটিকে, ফরেন্সিক টুল কিট বলা হয় এটাকে। থার্ড হচ্ছে অটোপসি। নাম্বার 4 হচ্ছে ওয়ারসার্ক। সব কিন্তু ইম্পর্টেন্ট কিছু টুলস। ওয়ারসার্ক। নাম্বার 5 হচ্ছে ভোলাটিলিটি। এটাকে মেমোরি ফরেন্সিক বলা হয় অনেক সময়। আর একটা হচ্ছে এক্সওএস ফরেন্সিক। These are the common tools that are used in cyber forensic. এবার চলে আসবো আমরা অ্যাপ্লিকেশন অফ সাইবার ফরেন্সিক। এতক্ষণ ধরে কিন্তু আমরা সাইবার ফরেন্সিক নিয়ে ডিসকাশন করছিলাম। এবার চলে আসবো অ্যাপ্লিকেশন অফ সাইবার ফরেন্সিক্স। মেজর কিছু অ্যাপ্লিকেশনস দেখবো আমরা সাইবার ফরেন্সিকের, দেন তারপরে আমরা নেক্সট টপিকগুলো এবার আস্তে আস্তে আমরা স্টাডি করতে শুরু করবো। আমি একটা রিয়েল লাইফ তোমাকে এক্সাম্পলও দিতে পারি এখানে। তো অ্যাপ্লিকেশনের মধ্যে ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমরা যদি সাইবার ক্রাইমগুলোকে যদি আমরা ইনভেস্টিগেট করতে চাই, ইনভেস্টিগেটিং সাইবার ক্রাইম। তো সাইবার ক্রাইমকে ইনভেস্টিগেট করার জন্য আমাদের সাইবার ফরেন্সিক দরকার। তুমি হয়তো ফিশিং কোনো অ্যাটাক বা সাইবার স্টকিং বা কোনো থেফট তুমি আইডেন্টিফাই করতে চাইছো, ইনভেস্টিগেটিং সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম কর্পোরেট লেভেলে কোনো ইনসিডেন্স রেসপন্সের জন্য সাইবার ফরেন্সিক ব্যবহার করা হয়। দ্যাট ইজ আ কর্পোরেট ইনসিডেন্ট রেসপন্স। ইনসিডেন্ট রেসপন্স। থার্ড হচ্ছে ডিজিটাল এভিডেন্স ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ল এনফোর্সমেন্ট এটা ব্যবহার করা হয়। ল এনফোর্সমেন্ট করতে, এনফোর্সমেন্ট, ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে অ্যাকচুয়ালি। নাম্বার 4 হচ্ছে ডেটা রিকভারির জন্য সাইবার ফরেন্সিক ইউজ করা হয় অনেক সময়। ডেটা রিকভারি বা কোনো ফ্রড ডিটেকশন। ফ্রড ডিটেকশন সেখানেও ব্যবহার করা হতে পারে। ওকে, আবার ইনসাইডার কোনো থ্রেট আছে কিনা তাকে ট্র্যাক করা, ইজ আ ট্র্যাকিং ইনসাইডার থ্রেট, সেখানে ব্যবহার হতে পারে। আর লিগাল কিছু কেস থাকে সেগুলোকে সাপোর্ট করার জন্য কিন্তু অনেক সময় সাইবার ফরেন্সিক ব্যবহার করা হয়। সাপোর্ট লিগ্যাল কেসেস, কোর্টে যে লিগ্যাল যে কেসগুলো চলে সেই লিগ্যাল কেসগুলোতে কিন্তু সাপোর্ট করার জন্য যেখানে তোমার ডিজিটাল এভিডেন্স হয়তো দরকার বা ইনভলভ আছে সেখানে কিন্তু সেই সমস্ত জায়গাতে আমার সাইবার ফরেন্সিকটা অ্যাপ্লাই হতে পারে এক্সেট্রা। এছাড়াও কিন্তু আরো অনেক
অ্যাপ্লিকেশনস আছে। ওকে, তো যেমন ধরে নাও হয়তো তুমি কিছু র্যানসমওয়্যার কিছু অ্যাটাকারকে হয়তো ট্র্যাক করতে চাইছো থ্রু আইপি লগ বা বিটকয়েনের ওয়ালেট থেকে, বা ধরে নাও হয়তো হোয়াটসঅ্যাপে তোমার যে চ্যাট গুলো ডিলিট হয়ে গেছে তাকে তুমি রিকভার করতে চাইছো হয়তো কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য। আবার ধরে নাও হয়তো কোম্পানির ডেটাগুলো হয়তো কনফিডেন্সিয়াল, ডেটাগুলো হয়তো কোনো একজন ইনসাইডার হয়তো তোমার চুরি করে দিয়েছে, তাকে তুমি ফাইন করতে চাইছো। আর ডস অ্যাটাকটাকে ডিটেক্ট করার জন্য অনেক সময় আমাকে নেটওয়ার্ক ট্রাফিকগুলোকে অ্যানালাইজ করতে হয়, তার জন্য সাইবার ফরেন্সিক দরকার। এগুলো কিন্তু সবই হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল অ্যাকচুয়ালি। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে সাইবার ফরেন্সিকের আমি যে পার্টগুলো দেখলাম এতক্ষণ ধরে, তার একটা কনক্লুশন ড্র করি যেটা বলতে পারি আমরা যে মানে বর্তমান দিনে ডিজিটাল টু ডেজ যে ডিজিটাল ওয়ার্ল্ড, সেখানে সাইবার ফরেন্সিক কিন্তু একটা ক্রুশিয়াল একটা ফিল্ড। মানে দিনের পর দিন যত সাইবার ক্রাইম গ্রো করছে, তার জন্য কিনা আমাদের স্কিল কিছু ফরেন্সিক এক্সপার্টের প্রয়োজন হয়ে পড়ছে। সেটা কিন্তু র্যাপিডলি আমাদের ইনক্রিজ করা দরকার। আর এই সাইবার ফরেন্সিক অ্যাকচুয়ালি তোমার যে শুধুমাত্র সায়েন্স বললেও ভুল হবে, তার মধ্যে এটা তোমার কিছু টেকনোলজি বলতে পারো, বা কম্বিনেশন অফ টেকনোলজি, ইনভেস্টিগেশন স্কিল, লিগ্যাল নলেজ, যেগুলোকে ব্যবহার করে আমরা কোনো সিকিউরিটিকে মেনটেন করতে পারি আর সাইবার স্পেসে আমরা জাস্টিস পেতে পারি। দিস ইজ দ্য কনক্লুশন পার্ট অফ সাইবার সিকিউরিটি। এবার সাইবার সিকিউরিটিতে সাইবার ফরেন্সিকে আমার কম্পিউটার ইকুইপমেন্টস বা অ্যাসোসিয়েটেড যে স্টোরেজ মিডিয়াগুলোর রোল কি অ্যাকচুয়ালি। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে কম্পিউটার ইকুইপমেন্টস অ্যান্ড অ্যাসোসিয়েটেড স্টোরেজ মিডিয়া। কম্পিউটার ইকুইপমেন্টস অ্যান্ড অ্যাসোসিয়েটেড স্টোরেজ মিডিয়া। এগুলো একটু সম্বন্ধে একটু জানবো, খুব সিম্পল একটা কনসেপ্ট আছে, এটা একটু জেনে নিই যে এটা সাইবার ফরেন্সিক এটা কি রোল অ্যাকচুয়ালি, কি পারপাসে আমরা এটাকে ব্যবহার করব। সাইবার ফরেন্সিকে কম্পিউটার ইকুইপমেন্টগুলো অ্যাকচুয়ালি মানে সাইবার ফরেন্সিকে কম্পিউটার ইকুইপমেন্ট বলতে কি রেফার করে বা অ্যাসোসিয়েটেড স্টোরেজ ডিভাইস বলতে কি রেফার করে, সেটা আমরা এখানে ডিসকাশন করব না। কম্পিউটার ইকুইপমেন্টস অ্যাকচুয়ালি যেটাকে রেফার করে সেটা হচ্ছে কিছু ফিজিক্যাল কিছু ডিভাইসেস। কম্পিউটার ইকুইপমেন্টস মানে হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি রেফার করছে কিছু ফিজিক্যাল কিছু ডিভাইসকে কিন্তু রেফার করছে, ফিজিক্যাল ডিভাইসেস। এবার এই ফিজিক্যাল ডিভাইসেস বলতে ধরে নাও যার হেল্প নিয়ে হয়তো তুমি কোনো ডিজিটাল ইনফরমেশনকে তুমি প্রসেস করবে বা স্টোর করবে। আবার ধরে নাও হয়তো স্টোরেজ মিডিয়াও কিছু কম্পোনেন্ট যেখানে ডেটাগুলো আমার সেভ হচ্ছে। ওকে, তাহলে এই ডিভাইসগুলো অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট করে, কোনো কোনো সময় কন্টেন্ট করতে পারে কোনো ভ্যালুয়েবল কোনো ডিজিটাল এভিডেন্স ডিউরিং দ্য ইনভেস্টিগেশনস। তার জন্য আমাদের কম্পিউটার ইকুইপমেন্টস বা অ্যাসোসিয়েটেড স্টোরেজ মিডিয়ার দরকার। এবার কম্পিউটার ইকুইপমেন্টস। না, কম্পিউটার ইকুইপমেন্টস এর মধ্যে সমস্ত হার্ডওয়্যার ডিভাইসগুলো কিন্তু ইনক্লুড অলরেডি। যেমন ধরো ইনপুট প্রসেসিং এর জন্য কিছু ডিভাইসেস, আউটপুটের জন্য কিছু ডিভাইসেস, স্টোরেজের জন্য কিছু ডিভাইসেস। ওকে, তাহলে যে ইনপুট ডিভাইসগুলো অ্যাকচুয়ালি ব্যবহার হয়, বা ইনপুট ডিভাইস বলতে আমি যে ডিভাইসগুলোর কথা আমি বলতে চাইছি, লাইক ধরে নাও কিবোর্ড, বা যার থ্রু দিয়ে হয়তো কোনো ডেটাকে আমরা এন্টার করতে পারি কম্পিউটারে, সেটা আমরা সবাই জানি। কিবোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, বা হয়তো বা ফিঙ্গারপ্রিন্ট কোনো স্ক্যানার, বা আইরিস কোনো স্ক্যানার বলতে পারো, সবই হচ্ছে ইনপুট ডিভাইসেস। নাম্বার টু হচ্ছে প্রসেসিং ডিভাইসেস। এখানে কিছু প্রসেসিং ডিভাইস লাগবে তোমার ডেটাগুলোকে প্রসেস করার জন্য, কিছু প্রসেসিং ডিভাইসেস দরকার। তো প্রসেসিং ডিভাইসের মধ্যে ধরো তুমি ধরতে পারো যে যারা হয়তো কোনো প্রোগ্রামকে রান করতে পারে বা কোনো অপারেশনগুলোকে হ্যান্ডেল করতে পারে, যেমন সিপিইউ বলতে পারো, বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বলতে পারো, জিপিইউ বলতে পারো, বা মাদারবোর্ড বলতে পারো। সবই কিন্তু প্রসেসিং ইউনিটের মধ্যে পড়ছে। ওকে, মাদারবোর্ড আরও একটা গুরুত্ব রয়েছে। ওকে, আবার প্রসেসিং ডিভাইস বা হয়তো তোমার র্যাম না হলে তুমি কোনো সিপিইউ হয়তো প্রসেস করতে পারবে না, আমি র্যামটাকেও বলছি প্রসেসিং ডিভাইসেস। বা কোনো চিপসেটস,
বা কোনো চিপসেটস, সবই কিন্তু প্রসেসিং ডিভাইস বা অ্যাসোসিয়েটেড প্রসেসিং ডিভাইসেস। আর এর সঙ্গে আছে আমার কিছু আউটপুট ডিভাইসেস, কিছু আউটপুট ডিভাইসেসও এর সঙ্গে অ্যাসোসিয়েটেড। আউটপুট ডিভাইসেস কোনগুলো? আমরা জানি সবাই, যা মনিটর, প্রিন্টার, বা হয়তো স্পিকার বা প্রজেক্টর, সবই হচ্ছে আউটপুট ডিভাইসেস। তো আমি জাস্ট এখানে নাম্বার, মানে কি কি আমার এই কম্পিউটার ইকুইপমেন্টস কি কি দরকার লাগছে, তাদের কি পারপাস বা রোল, সেটাই বলার চেষ্টা করছি। নাম্বার 4 হচ্ছে নেটওয়ার্ক কিছু ইকুইপমেন্ট দরকার। নেটওয়ার্ক ইকুইপমেন্টের এখানে দরকার সাইবার ফরেন্সিকে, নেটওয়ার্ক ইকুইপমেন্ট। যে যে নেটওয়ার্ক ইকুইপমেন্টগুলো তোমার এখানে দরকার, যেমন ধরো রাউটার, সুইচ, মোডেম, অ্যাক্সেস পয়েন্ট হতে পারে, বা কোনো ফায়ারওয়ালস হতে পারে, সবই হচ্ছে নেটওয়ার্ক ইকুইপমেন্টস। আর নাম্বার 5 হচ্ছে কিছু পেরিফেরাল ডিভাইসেস, কিছু পেরিফেরাল ডিভাইসেস, লাইক ধরে নাও এক্সটার্নাল কোনো হার্ড ড্রাইভ, এক্সটার্নাল হার্ড ড্রাইভ একটা পেরিফেরাল ডিভাইসেস। বা ধরে নাও হয়তো ইউএসবি ডিভাইসেস, বা ধরে নাও হয়তো ওয়েব ক্যাম, সব কিন্তু পেরিফেরাল ডিভাইসেস। বা ধরে নাও হয়তো স্মার্ট কার্ড, এগুলো সবই হচ্ছে পেরিফেরাল ডিভাইসেস। তাহলে আন্ডার দ্য কম্পিউটার ডিভাইসেস বা কম্পিউটার ইকুইপমেন্ট আমার এগুলো দরকার। এবার চলে আসবো সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েটেড স্টোরেজ মিডিয়া। অ্যাসোসিয়েটেড স্টোরেজ মিডিয়া, কি কি স্টোরেজ মিডিয়া আমার সাইবার ফরেন্সিকে কাজে লাগে, তাদের কি রোল, সেটা আমরা এখানে জানার চেষ্টা করব। অ্যাসোসিয়েটেড স্টোরেজ মিডিয়া। চলো, তো ফার্স্টই বলবো র্যামের কথা, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো টেম্পোরারি স্টোরেজের জন্য, বা হয়তো পাওয়ার যখন অফ হয়ে যায় তখন তো ডেটাগুলো ইরেজ হয়ে যায়। আবার হয়তো ফরেন্সিক অনেক সময় র্যামটাকে অ্যানালিসিস করে কোনো প্রসেস রান করার সময়, বা পাসওয়ার্ডের জন্য, বা এনক্রিপশন কি এর জন্য, বা ম্যালওয়্যার কোনো ট্রেসেসের জন্য। ইজ আ র্যাম, একটা স্টোরেজ মিডিয়া। নাম্বার 2 হচ্ছে ক্যাশ মেমোরি। কারণ ক্যাশ মেমোরি তো অবশ্যই ফাস্টার মেমোরি। আর আমার ফ্রিকোয়েন্টলি যে মানে ইউজ যে ইনস্ট্রাকশনগুলোকে অ্যাকচুয়ালি স্টোর করে রাখে ক্যাশ মেমোরি। অনেক সময় ক্যাশ মেমোরি থেকে কিন্তু অনেক এভিডেন্স পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্টোরেজ। যে পার্টটা তখন ধরে বলছিলাম সেটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ। তার মধ্যে র্যাম রয়েছে আর ক্যাশ মেমোরি রয়েছে। এবার চলে আসবো সেকেন্ডারি স্টোরেজ। তার মধ্যে পড়ছে প্রাইমারি স্টোরেজের মধ্যে তো র্যাম আর ক্যাশ মেমোরি পড়ছে। আর সেকেন্ডারি স্টোরেজের মধ্যে তোমার পড়ছে, যেমন নাম্বার 1 হচ্ছে আহ, আমার হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি। ওকে। নাম্বার 2 হচ্ছে অবশ্যই ক্যাপাসিটি বেশি, বা এটা ম্যাগনেটিক স্টোরেজ, বা হয়তো আমি ডিলিটেড ফাইলগুলোকে রিকভার করতে পারি ফরেন্সিক কিছু টুল ব্যবহার করে। আবার যার মধ্যে হয়তো ওয়েব স্টোর থাকছে, অ্যাপস স্টোর থাকে, বা ইউজার কোন ডেটাগুলো স্টোর রাখা হয়। নাম্বার 2 হচ্ছে এসএসডি, দ্যাট ইজ আ সলিড স্টেট ড্রাইভ। এটা অবশ্যই এটা ফ্ল্যাশ মেমোরি, যেটা কিনা অনেক ফাস্টার হার্ড ডিস্কের থেকে। নাম্বার 3 হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এটা অনেকটা পোর্টেবল, বা এটাকে খুব সহজ, মানে খুব সহজভাবে হাইড করে রাখা যায়। অনেক সময় এটা কিন্তু ডেটা থেফটের জন্য ব্যবহার করা হয়, বা ম্যালওয়্যারকে ট্রান্সফার করার সময় হয়তো কেউ একটা ইউএসবি থ্রু দিয়ে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে কোনো একটা ম্যালওয়্যার নিয়ে এসে কিন্তু ট্রান্সফার করে দিল তোমার মেশিনে। মানে সব থেকে ক্রিটিক্যাল এভিডেন্স সোর্স কিন্তু ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। নাম্বার 4 হচ্ছে মেমোরি কার্ডস। এর মধ্যে হতে পারে এসডি কার্ড হতে পারে, বা মাইক্রো এসডি কার্ড হতে পারে, এক্সেট্রা। এছাড়া আমাদের কোনো অপটিক্যাল ডিস্কও হতে পারে। অপটিক্যাল ডিস্ক মানে আমরা জানি সবাই, অপটিক্যাল ডিস্ক মানে যেগুলো তোমার সিডি বা ডিভিডি, দ্যাট ইজ অপটিক্যাল ডিস্ক, সিডি অ্যান্ড ডিভিডি। ওকে। আর নাম্বার 7 হচ্ছে, সরি আমি নাম্বারটা ভুল করেছি, 5, এটা 6। নাম্বার 6 হচ্ছে এক্সটার্নাল হার্ড ড্রাইভ।
এক্সটার্নাল হার্ড ড্রাইভ। যেমন তোমার কোনো অবশ্যই তার হাই ক্যাপাসিটি। আর কম্পিউটার ফরেন্সিকের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট এভিডেন্স হচ্ছে মানে কর্পোরেট ফরেন্সিকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এভিডেন্স কিন্তু হচ্ছে এক্সটার্নাল হার্ড ড্রাইভ। ওকে, দুটো গেল। এবার থার্ড টাইপটা চলে আসবো, ক্লাউড স্টোরেজ। ওকে, সেকেন্ডারি স্টোরেজ গেল, থার্ড টাইপটা হচ্ছে ক্লাউড স্টোরেজ। এই ক্লাউড স্টোরেজের যদিও এটা কোনো ফিজিক্যাল ডিভাইসেস নয়, কিন্তু এটাকে আমরা স্টোরেজ মিডিয়া ফর ইনভেস্টিগেশন ভাবতে পারি ক্লাউড স্টোরেজটাকে। এর মধ্যে হয়তো তোমার ধরে নাও হয়তো হতে পারে গুগল ড্রাইভ এটা ক্লাউড স্টোরেজ, বা ওয়ান ড্রাইভ, তাই না? অনেক সময় ধরে নাও সাইবার ক্রিমিনালস গুলো তারা হয়তো গুগল ড্রাইভে কিন্তু এটাকে স্টোর করে রেখেছে, বা ওয়ান ড্রাইভে স্টোর করে রেখেছে। বা ধরে নাও ড্রপ বক্স, বা ধরে নাও হয়তো AWS S3, অনেকের নাম শুনেছি। তো এই ক্লাউড স্টোরেজের মধ্যে অ্যাকচুয়ালি কোনো কোনো কিছু ব্যাকআপ থাকে, বা ইমেল থাকে, বা অ্যাপ্লিকেশন ডেটাগুলো তুমি ব্যাকআপ রাখতে পারো, বা কিছু লগস থাকে। ওকে, তার মানে ফরেনসিক বেসিক্যালি ক্লাউডের লগগুলোকে ব্যবহার করে, টাইম স্ট্যাম্পগুলোকে ব্যবহার করে, বা ওই হিস্ট্রিগুলোকে অ্যাক্সেস করে। মানে অ্যাকচুয়ালি রিমোট ডেটা অ্যাকুইজিশনের ক্ষেত্রে কিন্তু আমার এই ফরেনসিক তারা কিন্তু ক্লাউড স্টোরেজটাকে তারা এক্সটেন্সিভলি ব্যবহার করে। এছাড়া নাম্বার 4 হচ্ছে মোবাইল স্টোরেজ ডিভাইসেস। সবগুলো কিন্তু ফরেনসিকের জন্য আমাদের দরকার, সাইবার ফরেনসিকের দরকার। কখন কোথায় ডেটা স্টোর আছে তুমি তো জানবে না। মোবাইল ডিভাইস স্টোরেজ। ওকে, মোবাইল ডিভাইস স্টোরেজ তার মধ্যে পড়ছে আমার মানে স্মার্টফোন বা ট্যাবলেট তোমার যেগুলোকে স্টোর করে রাখে, যেমন হয়তো ইন্টারনাল তার কিছু ফ্ল্যাশ মেমোরি থাকে, বা সিম কার্ড ডেটা থাকে, বা অ্যাপ্লিকেশন ডেটা থাকে, যেমন হোয়াটসঅ্যাপের ডেটা বা মেসেঞ্জারের ডেটা, কল লগস থাকছে, বা এসএমএস থাকছে। ওকে, তো কিছু টুলস আছে যেমন অক্সিজেন ফরেনসিক, ওকে, বা সেলিব্রাইট, এগুলোকে দিয়ে কিন্তু এই সমস্ত এভিডেন্সগুলোকে এক্সট্র্যাক্ট করা হয়। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে স্পেশাল স্টোরেজ মিডিয়া। স্পেশাল স্টোরেজ মিডিয়া তার মধ্যে পড়ছে, এগুলো তোমার হয়তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কের কনসেপ্ট, যেমন হচ্ছে ন্যাস, নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ, রেড সিস্টেম। ওকে, রেড সিস্টেম। আর তোমার আছে আইওটি ডিভাইস স্টোরেজ। আইওটি ডিভাইস স্টোরেজ অনেক সময় আইওটি স্মার্ট ডিভাইসের মধ্যে কিন্তু কিছু কিছু লগসকে স্টোর করে রাখা হয়, সেন্সার ডেটাগুলোকে তোমার স্টোর করে রাখা হয়, বা কনফিগারেশনের ফাইলগুলোকে তোমার স্টোর করে রাখা হয়। তাহলে এই সমস্ত কম্পিউটার ইকুইপমেন্টস আর হচ্ছে তোমার স্টোরেজ, তাদের কি ইম্পর্টেন্স সাইবার ফরেন্সিকে, সেই ইম্পর্টেন্সগুলো আমি এবার বলবো। এগুলোর ইম্পর্টেন্স কি অ্যাকচুয়ালি, ইম্পর্টেন্স ইন সাইবার ফরেন্সিক। আমি কিন্তু অ্যাকচুয়ালি তোমার কম্পিউটারে কিছু ইকুইপমেন্ট বললাম আর কিছু স্টোরেজ বললাম। তো এইগুলোর ইম্পর্টেন্স কি সাইবার ফরেন্সিকে, সেটা আমি এখন তার ইম্পর্টেন্সটা আমি এখন জাস্ট বলবো। ইম্পর্টেন্স ইন সাইবার ফরেন্সিক্স। ফার্স্ট হচ্ছে যে কম্পিউটার ইকুইপমেন্ট বা স্টোরেজ মিডিয়া অ্যাকচুয়ালি ইনভেস্টিগেটরদের হেল্প করে টু রিকভার deleted files, deleted files, to analyze log, to analyze log and user activity. থার্ড হচ্ছে ট্র্যাক করতে হেল্প করে অ্যাটাকার ফুটপ্রিন্ট। অ্যাটাকার ফুটপ্রিন্টগুলোকে ট্র্যাক করতে ব্যবহার করা হয়, অ্যাটাকার ফুটপ্রিন্ট। নাম্বার 4 হচ্ছে ম্যালওয়্যারগুলোকে অনেক সময় এক্সামিন করার জন্য কিন্তু এই সমস্ত ডিভাইসগুলো দরকার পড়ে। এক্সামিন ম্যালওয়্যার। তোমাকে তো ওভারঅল কিন্তু ইম্পর্টেন্সটা বলছি। নাম্বার 5 হচ্ছে প্রডিউস digital evidence to court. Evidence
ইন কোর্ট বলবো, টু বলবো না, ইন কোর্ট। ওকে, এবার এভিডেন্সের অনেক রকম টাইপ থাকতে পারে, যেমন ডকুমেন্ট একটা এভিডেন্সের টাইপ, ইমেজ বা ভিডিও একটা এভিডেন্সের টাইপ, বা ব্রাউজার হিস্ট্রি একটা ওয়ান কাইন্ড অফ এভিডেন্স, ইমেল লগ, সিস্টেম লগ, হয়তো র্যামের দাম, বা তোমার ডেটা অ্যাবাউট ডেটা, সবই কিন্তু হচ্ছে এভিডেন্সের টাইপ। ওকে, তো অনেক সময় কোথায় কোন এভিডেন্স স্টোর থাকে, যেমন হার্ড ডিস্ক বা এসএসডির মধ্যে কিন্তু ডিলিটেড ফাইলগুলো বা ব্রাউজিং হিস্ট্রি বা ওএস লগ কিন্তু মানে এখানে এখানে কিন্তু তোমার স্টোর থাকতে পারে এভিডেন্সগুলো, বা কোনো স্টোলেন ডকুমেন্ট না, বা ম্যালওয়্যার তোমার কিন্তু ইউএসবি টাইপে থাকবে, বা পাসওয়ার্ড বা কোনো হয়তো ম্যালকে হয়তো তুমি রান করেছো, তার কিন্তু ইনফরমেশন তোমার কিন্তু থাকবে র্যামেতে। স্মার্টফোন থেকে ধরো হোয়াটসঅ্যাপ ডেটা বা হোয়াটসঅ্যাপ চ্যাট বা লোকেশন ডেটা সব কিন্তু স্মার্টফোন থেকে পাওয়া যেতে পারে। ক্লাউড থেকে ধরো হয়তো কিছু ব্যাকআপ পাওয়া যেতে পারে, বা ইমেলে কিছু রেকর্ড পাওয়া যেতে পারে। আর ফুটেজ রেকর্ডিং এর জন্য কিন্তু তোমার সিসিটিভি ডিভাইস থেকে কিন্তু ফুটেজে কিছু রেকর্ডিং পাওয়া যেতে পারে। ওকে, তাহলে কম্পিউটার ইকুইপমেন্ট বা এবং স্টোরেজ মিডিয়াম অ্যাকচুয়ালি তোমার ডিজিটাল এভিডেন্সের একটা ব্যাকবোন সাইবার ফরেন্সিক। তাহলে এই সমস্ত ডিভাইসগুলোকে ফার্স্ট মানে জানতে হবে, বুঝতে হবে যে এই সমস্ত ডিভাইসগুলো কিভাবে স্টোর করে, কিভাবে প্রসেস করে, কিভাবে ডেটাগুলোকে অর্গানাইজ করে রাখে, যেটা কিনা আমাদের এসেনশিয়াল, যাতে করে আমরা ফরেন্সিক ইনভেস্টিগেশনটা যাতে পারফর্ম করতে পারি অ্যাকুরেটলি, আর সেই ফরেন্সিক ইনভেস্টিগেশনটা যাতে তোমার লিগালি অ্যাকসেপ্টেবল হয়। তো তার জন্য কিন্তু কম্পিউটার ইকুইপমেন্ট আর স্টোরেজ মিডিয়া সম্বন্ধে তোমার নলেজ থাকতে হবে। কারণ ডিজিটাল এভিডেন্সের জন্য কিন্তু এই সমস্ত কম্পিউটার ইকুইপমেন্ট বা স্টোরেজ মিডিয়া কিন্তু সব থেকে মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা গেল এতক্ষণ ধরে আমরা কম্পিউটার ইকুইপমেন্টস আর স্টোরেজ ডিভাইস সম্বন্ধে আমরা পড়ছিলাম। এবার তোমার যেটা জানবো সেটা হচ্ছে যে রোল অফ আ ফরেন্সিক ইনভেস্টিগেটর। রোল অফ আ ফরেন্সিক ইনভেস্টিগেটর, রোল অফ আ ফরেন্সিক্স ইনভেস্টিগেটর। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারো, যে ফরেন্সিক ইনভেস্টিগেটর তাদের কি রোল। তো আমরা তখন ধরে সাইবার ফরেন্সিকের যে পার্টগুলো পড়লাম সেখান থেকে কিন্তু রোলটা আমরা বানিয়ে গুছিয়ে আমরা নিজেরাই লিখতে পারি। তো আমি এখানে কিছু রোল আমি এখানে ডিসকাশন করব। ওকে, রোল নাম্বার 1, এভিডেন্স আইডেন্টিফিকেশন। ওকে, এভিডেন্সগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে ফরেন্সিক ইনভেস্টিগেটরের একটা কাজ, আইডেন্টিফিকেশন। ওকে, নাম্বার 2 হচ্ছে এভিডেন্সগুলোকে প্রিজার্ভেশন করাও এদের একটা টাস্ক বলতে পারো, এভিডেন্স প্রিজার্ভেশন। থার্ড হলো এভিডেন্স কালেকশন। এভিডেন্স কালেকশন, এই টার্মগুলো আমাকে আর বলার দরকার লাগবে না, কারণ এই টার্মগুলো কিন্তু আমরা পড়েছি একবার করে। নাম্বার 4 হচ্ছে এভিডেন্স এক্সামিনেশন। দেখো আমি তোমাকে ফেজেস দেখেছিলাম সাইবার ফরেন্সিকের, সেই ফেজগুলো থেকে কিন্তু আমি সেই টাস্কগুলোকেই আমি এখানে তুলে ধরছি, এভিডেন্স এক্সামিনেশন। নাম্বার 5 হচ্ছে এভিডেন্স অ্যানালিসিস। এই সমস্ত কাজগুলো কিন্তু সবই ফরেন্সিক ইনভেস্টিগেটর কিন্তু অ্যাকচুয়ালি পারফর্ম করে। নাম্বার 6 হচ্ছে ডকুমেন্টেশন, খুব ভাইটাল একটা টাস্ক, ডকুমেন্টেশন। মানে প্রত্যেকটা স্টেপ, যে স্টেপগুলো ফরেন্সিক ইনভেস্টিগেটর তোমার নেয় ডিউরিং দ্য ইনভেস্টিগেশন, তার প্রত্যেকটার কিন্তু ডকুমেন্টেশন থাকবে, প্রত্যেকটা কিন্তু রেকর্ড থাকবে। আর নাম্বার 7 হচ্ছে রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশন। যে সমস্ত ফেজগুলো ছিল সাইবার ফরেন্সিকের, সেই ফেজগুলো দিয়েই আমি কিন্তু এগুলোকে জাস্ট বললাম, আর কিচ্ছু না। রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন যদি ভালো করে করতে না পারে সাইবার ফরেন্সিক ইনভেস্টিগেটর, তো সেটাকে তোমার কোর্টে দেখানো যাবে না। ওকে, বা কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে না। তার মানে তারা অ্যাকচুয়ালি এমনভাবে এভিডেন্সটাকে প্রেজেন্ট করতে হবে বা প্রেজেন্ট করে খুব ক্লিয়ার বা স্ট্রাকচার্ড ম্যানারে। ওকে, আর তার সাথে আমি আরেকটা পয়েন্ট এখানে বলবো, সেটা হচ্ছে মেনটেনিং ইন্টিগ্রিটি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, যেন কোনো ভুল না থাকে। আর সেই সমস্ত
এভিডেন্সগুলোকে কিন্তু মেনটেন করতে হবে, বা এই সমস্ত টাস্কগুলো সবই কিন্তু পারফর্ম করতে হবে কনফিডেন্সিয়ালিটির সাথে, লুকিয়ে চলিয়ে, কেউ যেন সেটাকে না দেখতে পায়। কনফিডেন্সিয়ালিটি কনফিডেন্সিয়ালি রেখে কিন্তু কাজটা করতে হবে। আরো আরো বলা যায়, আমি একটা যদি পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে ল এনফোর্সমেন্টের যারা টিম আছে তাদের সঙ্গে কোলাবোরেট করতে হবে সবসময়, তাদেরকে হেল্প করতে হবে। there is a collaborate বা উইথ collaborating with law enforcement and teams আর তাদেরকে সবসময় আপডেট থাকতে হবে, স্টেইং আপডেটেড এই সমস্ত রোলগুলো অ্যাকচুয়ালি প্লে করে সাইবার ফরেন্সিক ইনভেস্টিগেটর। ওকে, তো ইনভেস্টিগেশন ফরেন্সিক ইনভেস্টিগেশন প্রসেস আমি কিন্তু অলরেডি তোমার বলেছি, প্রসেসটা বা ফেজগুলো বলেছি, তাও আমি এখানে একটা জাস্ট পয়েন্টগুলোকে আরেকবার করে যদি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এটা আরেকটা টপিক আছে তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে ফরেন্সিক্স ইনভেস্টিগেশন প্রসেস, ইনভেস্টিগেশনস প্রসেস। ওকে, এই প্রসেসের মধ্যে কি কি স্টেপ আছে বা কি প্রসেসগুলো আছে আমরা কিন্তু এটা পড়েছি, যে ফরেন্সিক ইনভেস্টিগেশন প্রসেস হচ্ছে বেসিক্যালি একটা সিমেট্রিক একটা প্রসেস বা লিগালি অ্যাকসেপ্টেড একটা প্রসিডিওর, যার থ্রু দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি, কালেক্ট করতে পারি, প্রিজার্ভ করতে পারি, অ্যানালাইজ করতে পারি ডিজিটাল এভিডেন্সগুলোকে ফ্রম দ্য, সেটা হতে পারে কোনো কম্পিউটার থেকে, নেটওয়ার্ক থেকে, মোবাইল ডিভাইস থেকে, বা আদার্স কোনো ডিজিটাল মিডিয়া থেকে। আর এই ফরেন্সিক ইনভেস্টিগেশন কিন্তু সবসময় এনসিওর করে যে এভিডেন্স রিমেন্স অথেন্টিক, রিলায়েবল অ্যান্ড অ্যাডমিসিবল ইন কোর্ট। ওকে, আর এই প্রসেসটা, ফরেন্সিক ইনভেস্টিগেশন প্রসেসটা মেনলি কিন্তু তোমার 7টা মেজর স্টেপস নিয়ে কনসিস্ট হয়। 7 মেজর স্টেপস, 7 মেজর স্টেপস। ওকে, কি কি? আইডেন্টিফিকেশন, প্রিজার্ভেশন, কালেকশন, এক্সামিনেশন, অ্যানালিসিস, ডকুমেন্টেশন, রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশন। দেখো প্রতিটা স্টেপ কিন্তু তোমরা জানো। ওকে, দ্যাট ইজ আ ফরেন্সিক ইনভেস্টিগেশন প্রসেস। আমি যদি একটু কি কি মানে কি কি করা হয় অ্যাকচুয়ালি প্রতিটা স্টেপে, যেমন ধরুন আইডেন্টিফিকেশন। তো এখানে তোমার এভিডেন্সের ইনসিডেন্টটাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে, তার মধ্যে কোন কোন ডিভাইস ইনভলভ সেটাকে খুঁজে বের করতে হবে, বা কোন কোন সোর্স ইনভলভ ডিজিটাল এভিডেন্সের। আর এখানে তোমার ডিজিটাল এভিডেন্সের তোমার সোর্সগুলো হতে পারে হার্ড ডিস্ক, এসএসডি, ইউএসবি, মোবাইল ফোন, ল্যাপটপ, ক্লাউড, নেটওয়ার্ক লগস বা ইমেল। ওকে, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে, আমি পয়েন্টগুলোকে আমাকে এখানে আবার যদি আমি লিখি, তাহলে ফার্স্ট পয়েন্টে কিন্তু আমি আবার লিখবো, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। এটা কিন্তু একটা মেন স্টেপ, যেটা কিন্তু আগে আমরা পড়েছি। নাম্বার 2 হচ্ছে প্রিজার্ভেশন। প্রিজার্ভেশন প্রিজার্ভেশনের মধ্যে তোমার যে ডেটাগুলোকে আমাকে আমাকে যাতে ডেটাগুলো যাতে তোমার অল্টার্ড হয়ে না যায়, বা ডিলিট হয়ে না যায়, বা ড্যামেজ হয়ে না যায়, তার জন্য কিন্তু আমরা এটাকে প্রিজার্ভ করবো। আমরা বিট বাই বিট আমরা ফরেন্সিক ইমেজগুলোকে আমরা ক্রিয়েট করব। আমরা এভিডেন্স ব্যাগ ব্যবহার করে আমরা ডিভাইসগুলোকে তোমার সিকিউর করব। আমরা এখানে হয়তো একটা চেন অফ কাস্টডি আমরা মেনটেন করব ডকুমেন্টেশনের জন্য। ওকে, তাহলে এই স্টেপগুলো যদি আমরা এনসিওর করতে পারি, তাহলে হয়তো কিনা আমরা এভিডেন্সগুলোকে আমরা কিন্তু লিগালি আমরা ভ্যালিড করতে পারবো। নাম্বার 3 হচ্ছে কালেকশন। তো কালেকশন মানে কি, তোমার কালেক্ট দ্য ডিজিটাল এভিডেন্স ইউজিং অ্যাপ্রুভ ফরেন্সিক টুল বা মেথডস। আর যে টেকনিকগুলো এখানে ব্যবহার করে কালেকশন করা হয়, যেমন ডিস্ক ইমেজিং, র্যাম অ্যাকুইজিশন, মোবাইল ডেটা এক্সট্রাকশন, বা নেটওয়ার্ক প্যাকেট ক্যাপচার। ওকে, নাম্বার 4 হচ্ছে এক্সামিনেশন। এই টার্মগুলো কিন্তু বা এই স্টেপসগুলো কিন্তু অলরেডি আমরা পড়েছি, একবার করে আমরা নামও শুনেছি। মানে এক্সামিন করা মানে হলো যে এক্সামিন দ্য কালেক্টেড ডেটা টু লোকেট আইটেমস অফ ইন্টারেস্ট।
তো আমরা এখান থেকে ধরুন ডিলিটেড ফাইলগুলোকে হয়তো রিকভার করব এক্সামিনেশনের সময়। আমরা হয়তো কোনো এনক্রিপ্টেড যদি কোনো ডেটা থাকে তাকে হয়তো ডিক্রিপ্ট করব, বা ধরুন কোনো হয়তো হিডেন বা সিস্টেম কোনো ফাইলকে সার্চ করব, বা কোনো কিওয়ার্ড সার্চিং করব, বা হয়তো আমি কোনো ডেটার কোনো ইনফরমেশনগুলোকে আমরা এক্সট্র্যাক্টিং করব। আর যে টুলগুলোকে ব্যবহার করে এক্সামিনেশন করা হয় আমি কিন্তু তোমাকে বলেছি, যেমন অটোপসি, এফটিকে, এনক্যাশ, হ্যাঁ, সেলিব্রাইট, ভোলাটিলিটি, ওয়ারসার্চ, সব কিন্তু মানে এই টুলগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করে এক্সামিনেশন করা হয়। নাম্বার 5 হচ্ছে অ্যানালিসিস। নাম্বার 5 স্টেপসটা হচ্ছে অ্যানালিসিস। ওকে, সরি, অ্যানালিসিস স্পেলিংটা ভুল লিখে ফেলেছি। অ্যানালিসিস এখানে কি হয় না, মানে সমস্ত ডিজিটাল এভিডেন্সগুলোকে তোমার কালেক্ট নয় কিন্তু কানেক্ট করে সেখান থেকে কিছু ইনসিডেন্টসটাকে বোঝার চেষ্টা করা হয় যে কি হয়েছে। ওকে, মানে অ্যাকচুয়ালি অ্যানালিসিস মানে হচ্ছে হোয়াট হ্যাপেন, হাউ ডিড ইট হ্যাপেন, হোয়েন ডিড ইট হ্যাপেন, আর হু ওয়াজ ইনভলভড। ওকে, মানে ডিফারেন্ট ফাইন্ডিংসগুলোকে কোরিলেট করা হয় মাল্টিপল সোর্স থেকে, যেখান থেকে কি হয়েছে অ্যাকচুয়ালি একটা কনক্লুশন ড্র করা হয়। ওকে, আর নাম্বার 6 হচ্ছে ডকুমেন্টেশন। কোর্টে প্রডিউস করার জন্য তোমাকে তো ডকুমেন্টেশন করতে হবে তো সাইবার ফরেন্সিক ইনভেস্টিগেটরকে। ওকে, ডকুমেন্টেশন। আর ডকুমেন্টেশনের জন্য তোমার ডকুমেন্টেশন বলতে অ্যাকচুয়ালি তোমার যেটা বোঝা সেটা হচ্ছে যে আমি যে প্রসিডিউরগুলো ফলো করেছি তাকে আমি জাস্ট ডকুমেন্টেড করছি। আমি কি টুলস ইউজ করেছি তাকে ডকুমেন্টেড করছি, আমি স্ক্রিনশটগুলোকে ডকুমেন্টেশন করছি, বা আমি লগগুলোকে ডকুমেন্টেশন করছি, কিছু অবজারভেশনগুলোকে আমি ডকুমেন্টেশন করছি, আর আমি টাইম লাইনগুলোকে একটা ডায়াগ্রাম করেছি কোন সময় কি ঘটেছে। ওকে, কোন সময় কি ঘটেছে। তাহলে এই ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি মানে অবশ্যই তার মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে। আর যদি তোমার ট্রান্সপারেন্সি থাকে তাহলে হয়তো আমরা বলতে পারবো যে হ্যাঁ আমার ইনভেস্টিগেশনটা প্রপারলি হয়েছে। আর নাম্বার 7 তোমার যেটা বলেছিলাম সেটা হচ্ছে রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশন। রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশন, কোর্টে আমরা রিপোর্ট করবো এগুলোকে, তারপরে কোর্টে সেগুলোকে প্রেজেন্ট করবো। মানে প্রেজেন্ট দ্য রিপোর্ট, তুমি যে রিপোর্টটা তৈরি করলে ডকুমেন্টেশন ফেজে, সেই রিপোর্টটাকে তুমি প্রেজেন্ট করবে কোনো ম্যানেজমেন্টকে, বা কোনো ইনসিডেন্ট কোনো রেসপন্স টিমকে, বা ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে, বা কোনো কোর্টকে। তাহলে আমার রিপোর্টিং বা প্রেজেন্টেশন মানেই হচ্ছে যে আমাকে একটা ডিটেল ফরেন্সিক রিপোর্ট আমাকে প্রিপেয়ার করতে হবে, যার মধ্যে সামারাইজ করা থাকবে ফাইন্ডিংস, এভিডেন্স, মেথড বা এবং কনক্লুশন। ওকে, তো দিস আর দ্য 7 মেজর স্টেপস যেটা কিনা ফরেন্সিক ইনভেস্টিগেশনের প্রসেস হিসাবে আমরা ধরতে পারি। ওকে, এবার আরেকটা এই টপিকটা আমরা বলবো সেটা হচ্ছে কালেক্টিং নেটওয়ার্ক বেসড এভিডেন্স। কিভাবে নেটওয়ার্ক বেসড এভিডেন্সগুলোকে কিভাবে কালেক্ট করা হয় মানে ডিউরিং সাইবার ফরেন্সিক। কালেক্টিং নেটওয়ার্ক বেসড এভিডেন্স। নেটওয়ার্ক বেসড এভিডেন্স, নেটওয়ার্ক বেসড এভিডেন্সগুলোকে কিভাবে কালেক্ট করা হয় সেটা আমরা একটু জাস্ট বলবো। কালেক্টিং নেটওয়ার্ক বেসড এভিডেন্স। ওকে, ধরে নাও নেটওয়ার্ক বেসড এভিডেন্স সবসময় রেফার করে যে আমার কিছু ডিজিটালি হয়তো আমরা কিছু ট্রেস করছি, আর সেই ডিজিটাল ট্রেসেসগুলো অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছে আমার ডেটা কমিউনিকেশনের দ্বারা। আর ডেটা কমিউনিকেশন মানে সেখানে অ্যাক্রস দ্য নেটওয়ার্ক বলতে পারো, হয়তো কোনো লগস, বা কোনো প্যাকেট, বা কানেকশন রেকর্ড, বা কোনো ট্রাফিক কোনো প্যাটার্ন। ওকে, তার মানে নেটওয়ার্ক বেসড এভিডেন্স সবসময় রেফার করে, ইট রেফার্স টু digital traces generated by data communication across a network such as logs, packets, network packet, okay, packets বা ডেটা প্যাকেট বলতে পারো, কানেকশন রেকর্ড,
আর তার সঙ্গে তোমার হচ্ছে অ্যান্ড ট্রাফিক প্যাটার্ন, ট্রাফিক প্যাটার্ন, দ্যাট ইজ কল্ড নেটওয়ার্ক বেসড এভিডেন্স। ফরেন্সিক ইনভেস্টিগেটর এই সমস্ত এভিডেন্সগুলোকে কালেক্ট করে, যাতে করে তারা এই সমস্ত এভিডেন্সগুলোকে কালেক্ট করে তারা তোমার ডিটেক্ট করতে পারে কোনো ইন্ট্রুশনকে, টু ডিটেক্ট দ্য ইন্ট্রুশন, টু ডিটেক্ট ইন্ট্রুশন, ইন্ট্রুশন ওয়ান কাইন্ড অফ সাইবার থ্রেট, বা অ্যাটাকারগুলোকে আইডেন্টিফাই করতে পারে, আইডেন্টিফাই অ্যাটাকার, আইডেন্টিফাই অ্যাটাকার্স, ওকে, বা অনেক সময় অ্যানালাইজ করতে পারে, এই নেটওয়ার্ক বেস এভিডেন্সের থ্রু দিয়ে অ্যানালাইজ ম্যালওয়্যার কমিউনিকেশন, ম্যালওয়্যার কমিউনিকেশনস, ওকে। কারণ হচ্ছে নেটওয়ার্ক এভিডেন্স তোমার কিন্তু ভোলাটাইল, কারণ এই নেটওয়ার্ক এভিডেন্স তখনই আছে তখনই কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে। তাহলে রিয়েল টাইমে যদি এটাকে কালেক্ট করা না হয় তাহলে কিন্তু খুব সমস্যা, ঠিক আছে। আর এই নেটওয়ার্ক বেসড এভিডেন্সে তোমার সোর্স কি হতে পারে, নর্মালি তোমার নেটওয়ার্ক ডিভাইসেস আমরা ডিসকাশন করে এসেছি, অর্থাৎ সোর্সেস অফ নেটওয়ার্ক বেসড এভিডেন্স। যেমন ধরে নাও সোর্সেস অফ নেটওয়ার্ক বেসড এভিডেন্সের মধ্যে অনেক কিছু সোর্স থাকতে পারে, যেমন নাম্বার ওয়ান হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস, নেটওয়ার্ক ডিভাইসেস কি কি হতে পারে না, রাউটার বা সুইচেস অ্যান্ড সুইচেস, ফায়ারওয়ালস, বা কোনো অ্যাক্সেস পয়েন্ট, ওকে। আর এই নেটওয়ার্ক ডিভাইসগুলো তোমার যে লগগুলোকে স্টোর করে রাখে, যেমন ধরো হয়তো আইপি অ্যাড্রেস স্টোর করে রাখে, এই সমস্ত ডিভাইস আইপি অ্যাড্রেস স্টোর থেকে যায়, বা ম্যাক অ্যাড্রেস স্টোর থাকে, বা রাউটিং টেবিল স্টোর থেকে যায়, মানুষ সময় সময় কানেকশন অ্যাটেম্পটগুলোকেও স্টোর করে রাখা থেকে যায়, বা সাসপিসিয়াস কোনো অ্যাক্টিভিটি কিন্তু তোমার স্টোর থাকে লগের থ্রু দিয়ে, এটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস। নাম্বার টু হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিক লগস, নেটওয়ার্ক ট্রাফিক লগস। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক বেসড এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি কোত্থেকে আসে, অ্যাকচুয়ালি তাদের সোর্স কোনগুলো, ওকে, কোত্থেকে আসে, নেটওয়ার্ক ট্রাফিক লগস। নেটওয়ার্ক ট্রাফিক লগস মানে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ট্রাফিক লগস গুলো কিন্তু অ্যাকচুয়ালি কালেক্ট করা হয়, কালেক্টেড ফ্রম ফায়ারওয়ালস, প্রক্সি সার্ভার, বা কোনো নেটওয়ার্ক তোমার মনিটরিং টুল, নেটওয়ার্ক কোনো মনিটরিং টুলস, নেটওয়ার্ক মনিটরিং টুলস, সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি তোমার কালেক্ট করা হয় নেটওয়ার্ক ট্রাফিক্সের কোনো লগ। মানে এই যে লগগুলো তোমার নেটওয়ার্ক ট্রাফিক লগের মধ্যে আবার কি থাকে, বা এই লগগুলো তোমাকে প্রোভাইড করতে পারে যে আমার সোর্স আইপি কোনটা, ডেস্টিনেশন আইপি কোনটা, পোর্ট নাম্বার কি, কোন প্রোটোকল ইউজ করা হয়েছে, টাইম স্ট্যাম্পটা কি, কোন কোন ইউআরএল অ্যাক্সেস করা হয়েছে, বা কতটা ব্যান্ডউইথ ইউসেজ করা হয়েছে, সবটাই নেটওয়ার্ক ট্রাফিক লগস। আর লাইভ নেটওয়ার্ক প্যাকেটগুলোকে যদি ক্যাপচার করতে হয় তাহলে থার্ড পয়েন্টটা হচ্ছে প্যাকেট ক্যাপচার, প্যাকেট ক্যাপচার। কিছু টুল ব্যবহার করে লাইভ নেটওয়ার্ক প্যাকেটগুলোকে ক্যাপচার করা হয়, যেমন ওয়্যারসাক, নামটা নিয়ে আমরা ফ্যামিলিয়ার, ওয়্যারসাক টুল ব্যবহার করা হয়, কোনো কোনো সময় টিসিপি ডাম্প টুল ব্যবহার করেও কিন্তু প্যাকেটগুলোকে ক্যাপচার করা হয়, টিসিপি ডাম্প, বা ধরে নাও হয়তো টি সার্ট, এটা একটা টুল, টি সার্ট, বা স্নট, স্নট, ওকে। আবার সার্ভার বা অ্যাপ্লিকেশন লকগুলোকে কিন্তু তোমার কিন্তু ইয়ে করা হয়, যেমন ধরো হয়তো ওয়েব সার্ভার লক, ডিএনএস লক, মেল সার্ভার লক, ডিএসসিপি লক, ভিপিএন লকস, ওকে। কারণ এই লকগুলো থেকে কিন্তু রিভিল করা হয় ইউজার অ্যাক্টিভিটি, লগ ইন অ্যাটেম্পট,
ফেল্ড অ্যাক্সেস বা ডোমেন কোয়ারিজ বা কোনো আইপি অ্যাড্রেস তাকে ইস্যু করেছে কিনা ডিএইচসিপি, সবকিছু। আবার ক্লাউড বেসড লগ, তো আহ, সেখান থেকেও কিন্তু আমাকে প্রোভাইড করা, হয়তো কোনো এপিআই কল করা হয়েছে কিনা, অথেন্টিকেশন কোনো ইভেন্ট পারফর্ম করা হয়েছে কিনা, বা রিসোর্স কোনো অ্যাক্সেস ডিটেলস থাকলে সেটা কিন্তু প্রোভাইড করবে আমাকে ক্লাউড বেসড লগ। তাহলে আরো কিন্তু আমার কিছু রয়েছে, সেটা হচ্ছে ক্লাউড বেসড লগ বা হয়তো সার্ভার বা অ্যাপ্লিকেশন লগস। তো এখানেও কালেক্টিং নেটওয়ার্ক এভিডেন্স মানে কালেক্ট করার জন্য বা নেটওয়ার্ক বেস এভিডেন্স কালেক্ট করার জন্য তার কিছু স্টেপস রয়েছে। তাহলে আইডেন্টিফিকেশন, প্রিজার্ভেশন, কালেকশন, এক্সামিনেশন, অ্যানালিসিস, ডকুমেন্টেশন অ্যান্ড রিপোর্টিং। ওকে, তাহলে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার স্টেপস কালেক্টিং নেটওয়ার্ক এভিডেন্স। তাহলে নেটওয়ার্ক বেস এভিডেন্স গুলোকে কালেক্ট করার জন্য আমার কিন্তু এই স্টেপস গুলো তুমি রাখতে পারো। যে আইডেন্টিফিকেশন, যে কোন টাইপের নেটওয়ার্ক ইনসিডেন্ট অকার করেছে তাকে আইডেন্টিফাই করা। প্রিজার্ভেশন, আমাকে লগ রিটেনশন গুলোকে আমাকে এনাবেল করতে হবে ডিভাইসের মধ্যে, আমাকে ব্যাকআপ নিতে হবে। ওকে, আমাকে টাইম স্ট্যাম্প গুলোকে আমাকে এনসিওর করতে হবে, আমাকে কোনো সিকিউর স্টোরেজ ব্যবহার করতে হবে, বা আমাকে হ্যাশিংটাকে মেনটেন করতে হবে ইন্টিগ্রিটির জন্য। কালেকশন, আমি লগগুলোকে কালেক্ট করছি রাউটার থেকে, ফায়ারওয়াল থেকে বা সার্ভার থেকে, বা আমি ক্যাপচার করছি লাইভ ট্রাফিক ইউজিং কিছু টুলস ব্যবহার করে। ওকে, আবার এক্সামিনেশন, আমাকে অ্যানালাইজ এভিডেন্স গুলো থ্রু দিয়ে আমি ফাইন্ড করতে পারবো যে আমার সাসপিসিয়াস আইপি অ্যাড্রেস গুলোকে, বা আনঅথরাইজ কোনো কানেকশনকে, বা কোনো ডেটা লিকেজ হয়েছে কিনা, বা হয়তো আমি কোনো লগ ইন কোনো প্যাটার্ন আমি সেখানে ফেল হয়েছে কিনা। আর নাম্বার 5 হচ্ছে অ্যানালিসিস, যে আমাকে ডিফারেন্ট লগ ইনফরমেশন গুলোকে দেখে আমাকে কোরিলেট করে দেখতে হবে যে আমার এখানে কখন অ্যাটাকটা কখন স্টার্ট হয়েছে, বা কি ধরনের ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি অকার করেছে, বা হোয়াট রিসোর্সেস ওয়ার অ্যাক্সেসড, কোন ধরনের রিসোর্স গুলো অ্যাক্সেস করা হয়েছে, বা কে মানে কে তোমার ইনিশিয়েট করেছে অ্যাটাকটাকে, বা কে তোমার এটাগুলোকে চুরি করেছে। সব কিন্তু অ্যানালিসিস থ্রু দিয়ে কিন্তু বের করা যায়। আর ফাইনালি তোমার হচ্ছে ডকুমেন্টেশন, যেখানে কিনা আমরা লগ বা মেথডগুলোকে ব্যবহার করা হয়, ডকুমেন্টের সোর্সগুলোকে ব্যবহার করে আমরা একটা ডকুমেন্টেশন তৈরি করি, আর যেটা কিনা তোমার ক্লিয়ার একটা রিপোর্ট তৈরি করা হয়, যেখানে কিনা সমস্ত ফাইন্ডিংসগুলো কিন্তু সেখানে তোমার থাকে। ওকে, তার মানে আমরা আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, পোর্ট নাম্বার বা প্যাকেট বা টাইম স্ট্যাম্প বা লগ, ওকে, বা নেটওয়ার্ক ফ্লো, সবগুলো কিন্তু নেটওয়ার্ক এভিডেন্সের থ্রু দিয়ে আমরা পেতে পারি। ঠিক আছে, এবার কি কি টুলস ব্যবহার করে আমরা নেটওয়ার্ক এভিডেন্সগুলোকে আমরা কালেক্ট করতে পারি, দ্যাট ইজ আ টুলস ইউজড। তো যে টুলসগুলো কিন্তু আমরা অলরেডি তোমার তার নামগুলো আমরা জানি। তো সেই টুলসগুলো কি কি, মানে এই জন্য তোমার কি কি পপুলার টুলস রয়েছে, যেমন ওয়ারসার্ক খুব পপুলার টুলস। যে আমি লাইভ নেট ট্রাফিক ক্যাপচার করতে গেলে কিন্তু আমাকে ওয়ারসার্ক ব্যবহার করতে হবে। ওয়ারসার্ক ব্যবহার করে কিন্তু আমরা লাইভ ট্রাফিকগুলোকে আমরা ক্যাপচার করতে পারি। নাম্বার 2 হচ্ছে টিসিপি ডাম, যেটা আমি আগেও বললাম তোমাকে টুলসটার কথা। নাম্বার 3 হচ্ছে টি সার্ক আর হচ্ছে স্নট। তো এগুলো থ্রু দিয়ে কিন্তু আমরা লাইভ ট্রাফিক ক্যাপচার করতে পারি। লাইভ ট্রাফিক ক্যাপচারের জন্য কিন্তু এই টুলগুলো ব্যবহার করা হয়, লাইভ ট্রাফিক ক্যাপচার। সেকেন্ড হচ্ছে লগ কালেকশনের জন্য কিছু টুল ব্যবহার করা হয়, যেমন ধরে নাও সিসলগ সার্ভার, বা নাম্বার 2 হচ্ছে গ্রে লগ। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার লগ কালেকশনের জন্য, লগ কালেকশন ডিফারেন্ট টুলস ব্যবহার করা হচ্ছে। আর নেটওয়ার্ক ডিভাইসগুলোকে অ্যানালিসিস করার জন্য কিছু টুল ব্যবহার করা হয়, যেমন ধরে নাও সিসকো নেটফ্লো, সিসকো নেটফ্লো। আর নাম্বার 2 হচ্ছে সোলার উইন্ড। এর থ্রু দিয়ে কিন্তু আমরা লগ কালেকশন, এর থ্রু দিয়ে আমরা নেটওয়ার্ক ডিভাইসগুলোকে অ্যানালিসিস করতে পারি। নেটওয়ার্ক ডিভাইস অ্যানালিসিস, নেটওয়ার্ক ডিভাইস অ্যানালিসিস। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে ডিফারেন্ট টুলস ব্যবহার করে অ্যাকচুয়ালি আমরা নেটওয়ার্ক বেস এভিডেন্সগুলোকে আমরা কালেক্ট করতে পারি। ওকে, তো অবশ্যই আমার সাইবার ইনসিডেন্টটাকে ইনভেস্টিগেট করার জন্য বা ডিটেক্ট করার জন্য আমার নেটওয়ার্ক বেস এভিডেন্স কিন্তু আমাকে কালেক্ট করতে হবে, সেটাও কিন্তু এসেন্সিয়াল। ওকে, সেটাও কিন্তু এসেন্সিয়াল। কিন্তু নেটওয়ার্ক এভিডেন্স কিন্তু ভোলাটাইল, অর্থাৎ ইনভেস্টিগেটর মাস্ট অ্যাক্ট কুইকলি
প্রিজার্ভ দ্য লগ কেয়ারফুলি, আর সেখানে কিছু ফরেন্সিক টেকনিক ব্যবহার করে আমার কিন্তু সেই ডেটাগুলোকে আমাকে অ্যাকুরেসিগুলোকে কিন্তু এনসিওর করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কালেক্টিং নেটওয়ার্ক বেসড এভিডেন্স। ওকে, নেটওয়ার্ক বেসড এভিডেন্স। আর আজকে আমরা লাস্ট যে পয়েন্টটা আমরা পড়তে যাব, লাস্ট যে পয়েন্টটা পড়বো যে কেমন করে ফরেন্সিক রিপোর্ট কেমন করে তৈরি করা হয়। ওকে, কেমন করে ফরেন্সিক রিপোর্ট তৈরি করা হয়। আমি জাস্ট এটাকে পয়েন্টটাকে লিখছি, কিন্তু আমি এটাকে হয়তো অত ডিটেলস আমি লিখবো না এখানে। আমি জাস্ট পয়েন্টগুলোকে মানে লিখবো অ্যাকচুয়ালি, পয়েন্টগুলোকে জাস্ট আমি লিখবো। সেটা হচ্ছে যে রাইটিং, এটা আমাদের আরেকটা টপিক সিলেবাসে, রাইটিং কম্পিউটার ফরেন্সিক রিপোর্ট, কম্পিউটার ফরেন্সিক রিপোর্ট, রাইটিং কম্পিউটার ফরেন্সিক রিপোর্ট। কি মানে ফরেন্সিক রিপোর্টে কিভাবে রাইট করতে হয় বা কি কি থাকে অ্যাকচুয়ালি। তো কম্পিউটার ফরেন্সিক রিপোর্ট বেসিক্যালি একটা ফর্মাল একটা ডকুমেন্ট, মানে এটা বেসিক্যালি একটা ফর্মাল একটা ডকুমেন্ট, ফর্মাল ডকুমেন্ট কিন্তু নট ক্যাজুয়াল ডকুমেন্ট, এটা কিনা একটা ফর্মাল ডকুমেন্ট। এবার এই ডকুমেন্টটা কেন ফর্মাল ডকুমেন্ট, কারণ এর মধ্যে কিন্তু যে ডকুমেন্ট অ্যাকচুয়ালি রেকর্ড করে রাখে অল স্টেপস, রেকর্ডস all steps, all steps, all findings, all কি কি টুলস ব্যবহার করেছো তুমি, মানে ফরেন্সিক ইনভেস্টিগেটর ব্যবহার করেছে, টুলস ইউজড, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে হচ্ছে কনক্লুশন অ্যান্ড কনক্লুশন। ওকে, ডিউরিং আ ডিজিটাল ফরেন্সিক ইনভেস্টিগেশন। আর এই ফরেন্সিক রিপোর্টটা হতে হবে, মানে it must be clear, accurate, objective and legally acceptable, and legally acceptable। তার মানে মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফরেন্সিক ইনভেস্টিগেশনের আউটপুট, অ্যাকচুয়ালি ফরেন্সিক ইনভেস্টিগেশনের এটা হচ্ছে আউটপুট। যদি আমরা এরকমভাবে দেখাই, ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য তো আমার অনেক কিছু ইনপুট দরকার লাগছে, আর ফরেন্সিক ইনভেস্টিগেশন হওয়ার পর আমার যে আউটপুটটা আমাকে ফরেন্সিক আফটার দ্য ফরেন্সিক ইনভেস্টিগেশন আমাকে প্রোভাইড করে, সেটাই কিন্তু হচ্ছে ফরেন্সিক রিপোর্ট, সেটাই হচ্ছে ফরেন্সিক রিপোর্ট। ঠিক আছে, এবার একটা ভালো ফরেন্সিক রিপোর্ট তার কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, ক্যারেক্টারিস্টিক অফ আ গুড ফরেন্সিক রিপোর্ট। ওকে, ক্যারেক্টারিস্টিক অফ আ গুড ফরেন্সিক রিপোর্ট, ক্যারেক্টারিস্টিক অফ গুড ফরেন্সিক রিপোর্ট। সেটাকে অবশ্যই তাকে ক্লিয়ার হতে হবে, কনসাইজ হতে হবে, ওকে, অ্যাকুরেট হতে হবে, সেগুলো সবই হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক। আমি সেগুলোকে জাস্ট পয়েন্ট করে করে একটু করে লিখি। দেখো, ফার্স্ট হচ্ছে ক্লিয়ার অ্যান্ড সিম্পল, ক্লিয়ার অ্যান্ড সিম্পল, মানে দ্যাট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, মানে তো এক কথা বলতে গেলে ইজি টু আন্ডারস্ট্যান্ড। নাম্বার টু হচ্ছে অ্যাকুরেট, অ্যাকুরেট। নাম্বার থ্রি হচ্ছে কমপ্লিট। নাম্বার ফোর অবজেক্টিভ। নাম্বার ফাইভ লিগালি অ্যাকসেপ্টেবল। নাম্বার সিক্স ক্রোনোলজিক্যাল। ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে
যে আমার প্রত্যেকটা ইভেন্ট যেন অ্যারেঞ্জ করা থাকে টাইম টু টাইম, মানে বাই টাইম লাইন, মানে টাইম ধরে ধরে কিন্তু প্রত্যেকটা ইভেন্টকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে। দ্যাট ইজ আ ক্রোনোলজিক্যাল। আর নাম্বার 7 হচ্ছে ট্যাম্পার প্রুফ। ট্যাম্পার প্রুফ। ওকে, মানে ট্যাম্পার প্রুফ মানে হচ্ছে তোমাকে ওই রিপোর্টটা তোমাকে প্রপারলি সাইন করতে হবে, বা তোমাকে হয়তো কোনো হয়তো ডিজিটাল সিগনেচার তোমাকে হয়তো অ্যাড করতে হলো, বা তোমাকে হয়তো হ্যাশিং কিছু অ্যাড করলে বা ইউজ করলে, যাতে করে সেটা ট্যাম্পার প্রুফ হয়, যাতে করে সেটাকে কিন্তু কোনোভাবে দেখো মানে আহ, চুরি করে নিতে না পারে, বা হয়তো চেঞ্জ করে দিতে না পারে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক অফ আ গুড ফরেন্সিক রিপোর্ট। এবার কি স্ট্রাকচার কিরকম থাকে, এটা ফরেন্সিক রিপোর্টের স্ট্রাকচারটা কিরকম থাকে? স্ট্রাকচার অফ কম্পিউটার ফরেন্সিক রিপোর্ট। SI6 ফরেন্সিক রিপোর্ট। তো এই স্ট্রাকচারটার মধ্যে তোমার যেগুলো থাকে, আমি জাস্ট সেগুলোর নামগুলো বলবো তোমাকে। মানে আমি কিছু ফরম্যাট বলবো যেটা হয়তো ডিজিটাল ফরেন্সিক ইনভেস্টিগেটর যেটাকে ব্যবহার করে, বা যে ফরম্যাটটা, এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট অ্যাকচুয়ালি। তো সেই ফরম্যাটের মধ্যে কি কি থাকে অ্যাকচুয়ালি দেখো, আমি তোমাকে পেজ ধরে ধরে বলছি। প্রথম পেজটা তোমার হচ্ছে টাইটেল পেজ। প্রথম পেজটা হচ্ছে টাইটেল পেজ। তো তার টাইটেল পেজের মধ্যে তোমার কি থাকে না, রিপোর্ট টাইটেল থাকে, কেস নেম থাকে, যে কোন কেসের এগেনস্টে ফরেন্সিক বা সাইবার ফরেন্সিক তুমি অ্যাপ্লাই মানে ইউজ করছো, ইনভেস্টিগেটরের নাম থাকে, রেজুলেশন থাকে, তুমি কোন অর্গানাইজেশনের হয়ে তুমি কাজ করছো বা তার নাম থাকলো, ডেট অফ সাবমিশন, আর হচ্ছে কনফিডেন্সিয়ালিটি স্টেটমেন্ট। ওকে, টাইটেল পেজের মধ্যে কিন্তু এই সমস্ত ইনক্লুড থাকে। সেকেন্ড পেজটা তোমার হচ্ছে এক্সিকিউটিভ সামারি। এক্সিকিউটিভ সামারি, এটা হলো সেই প্রজেক্ট রিপোর্ট লেখার মতো। মানে আমার একটা শর্ট নন টেকনিক্যাল একটা সামারি থাকবে, যার মধ্যে কি থাকবে না, হোয়াট হ্যাপেন, হোয়াট এভিডেন্স ওয়াজ ফাউন্ড, কি ফাইন্ডিংস, আর কনক্লুশন থাকবে হয়তো ইন ব্রিফলি। ওকে, এটা তোমার ধরো এক থেকে তোমার দুটো প্যারাগ্রাফ থাকতে পারে। থার্ড পেজটা হচ্ছে অথরাইজেশন ডিটেলস। অথরাইজেশন ডিটেলস। ওকে, থার্ড থার্ড পয়েন্ট বা থার্ড পেজ বলতে পারো, বা ফোর্থ পেজ। মানে এখানে আহ, যে ইনভেস্টিগেটর তাকে শো করতে হবে যে তার একটা লিগ্যাল পারমিশন আছে, তার একটা অথরাইজেশন আছে যে সেই কাজটা করছে, যে কে রিকোয়েস্ট করেছে ইনভেস্টিগেশনের জন্য, তার একটা কেস অথরাইজেশন লেটার, লিগ্যাল ওয়ারেন্ট যদি থাকে, আর হচ্ছে স্কোপ অফ দ্য ইনভেস্টিগেশন। এটা হচ্ছে অথরাইজেশন ডিটেলস মধ্যে কিন্তু এই পার্টগুলো থাকবে। স্টেপ নাম্বার 4, স্টেপ নয়, নাম্বার 4 মানে নেক্সট রিপোর্টে তোমার যে কন্টেন্টটা থাকবে সেটা হচ্ছে অবজেক্টিভ অফ দ্য ইনভেস্টিগেশন। অবজেক্টিভ, যেখানে তোমার ক্লিয়ারলি তোমার বলা থাকবে যে হোয়াট ইউ আর ট্রাইং টু ফাইন্ড। ওকে, হোয়াট ইউ আর ট্রাইং টু ফাইন্ড। নাম্বার 5, সেকেন্ড মানে ফিফথ পেজ তোমার যেটা থাকবে সেটা হচ্ছে, বা ফিফথ পয়েন্ট যেটা থাকবে রিপোর্টে, সেটা হচ্ছে এভিডেন্স ডেসক্রিপশন। এভিডেন্স ডেসক্রিপশন মানে যত এভিডেন্স কালেক্ট হয়েছে তার একটা লিস্ট থাকবে। হয়তো তোমার কম্পিউটার হয়তো কালেক্ট হয়েছে, বা ল্যাপটপ, বা হার্ড ডিস্ক, বা এসএসডি, বা ইউএসবি ড্রাইভ, বা মোবাইল ফোন, বা নেটওয়ার্ক লগস, বা ক্লাউড ডেটা। ওকে, আর এই প্রত্যেকটা আইটেম যেগুলো তোমার কালেক্ট হবে, তাদের প্রত্যেকে কিন্তু একটা করে সিরিয়াল নাম্বার থাকবে, কন্ডিশন থাকবে, আর টাইম অ্যান্ড ডেট অফ অ্যাকুইজিশন থাকবে, যে কবে সেটা কালেক্ট করা হয়েছে। নাম্বার 6 হচ্ছে যে ফরেন্সিক রিপোর্টে এটাও এটাও তোমার স্টেট করা থাকবে বা বলা থাকবে যে টুলস অ্যান্ড সফটওয়্যার ইউজড, কোন টুলস বা সফটওয়্যারগুলোকে ইউজ করা হয়েছে। ওকে, তুমি তোমার ইনভেস্টিগেশন প্রসেসের জন্য তুমি কোন টুলস ব্যবহার করেছো বা কোন সফটওয়্যার ব্যবহার করেছো। ধরো না, হয়তো তুমি এনক্যাশ ব্যবহার করেছো, বা এফটিকে ব্যবহার করেছো, বা অটোপসি ব্যবহার করেছো, বা ওয়ারসার্ক ব্যবহার করেছো, টুলস, বা তুমি ইউজ করেছো হয়তো সেলিব্রাইট। তার সঙ্গে তোমার ইনক্লুড থাকবে হয়তো যে ভার্সন নাম্বার থাকবে, আর পারপাস অফ দ্য টুল থাকবে, যে কোন টুলটাকে তুমি কি পারপাসে ব্যবহার করেছো। নাম্বার 7 হচ্ছে ইনভেস্টিগেশন প্রসেস, তুমি কি প্রসেস ফলো করে তুমি ইনভেস্টিগেশন করেছো, সেই প্রসেসটা কিন্তু তোমার স্টেপ বাই স্টেপ প্রসিডিওর তুমি কি কি ফলো করেছো, তোমাকে সেই প্রসিডিওরগুলোকে তোমাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে। দ্যাট ইজ আ ইনভেস্টিগেশন প্রসেস।
ওকে, নাম্বার 7। নাম্বার 8 হচ্ছে ফাইন্ডিংস। তুমি কি দেখলে ওখান থেকে, মানে মোস্ট ইম্পর্টেন্ট সেকশন অফ দ্য রিপোর্ট। আর এই ফাইন্ডিংস এর মধ্যে তুমি হয়তো যেটা থাকে সেটা হচ্ছে রিকভার্ড ফাইল, ডিলিটেড ডেটা, ব্রাউজার হিস্ট্রি, লগ ইন অ্যাটেম্প্ট, ম্যালওয়্যার হয়তো কোনো ট্রেসেস থাকছে, বা নেটওয়ার্ক কানেকশনসে কোনো ট্রেসেস থাকছে বা ইনফরমেশন থাকছে, কমিউনিকেশন রেকর্ডস বা কিছু ইয়ে থাকছে। আর এই ফাইন্ডিংসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করে কোনো স্ক্রিনশট বা হতে পারে, কোনো টেবিল হতে পারে, বা কোনো টাইম লাইন থাকতে পারে, বা কোনো হ্যাশ ভ্যালু হতে পারে। নাম্বার 9 হচ্ছে অ্যানালিসিস, মানে ফরেনসিক ইনভেস্টিগেটর কি অ্যানালিসিস করেছে, অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন মানে হোয়াট দ্য ফাইন্ডিংস মিন, তুমি যে ফাইন্ডিংস গুলো করেছো সেই ফাইন্ডিংস গুলো মানে কি অ্যাকচুয়ালি। তুমি ধরো একটা ফাইন্ডিংস করেছো হয়তো যে ইউজার লগ ইনটু দ্য সিস্টেম অ্যাট 10:32 PM ফ্রম আইপি অ্যাড্রেস 192.168.1.6। ওকে, তো তোমাকে কিন্তু সমস্তগুলো তোমাকে এক্সপ্লেন করতে হবে তোমাকে ফাইন্ডিংস গুলোকে। আর নাম্বার 10 থাকবে কনক্লুশন। নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে কনক্লুশন, মানে এগুলো তোমাকে কিন্তু সেই প্রজেক্ট রিপোর্টের মতন প্রতিটা পেজে তোমাকে এগুলোকে লিখতে হবে, কোনোটা 2টো পেজ লাগতে পারে, কোনোটা 3টে পেজ লাগতে পারে। কনক্লুশন মানে তোমাকে সামারাইজ করতে হবে, বাট তোমার এখানে কিছু সামারি থাকবে যে হোয়াট হ্যাপেন, হু ওয়াজ ইনভলভ, আর এই ইনসিডেন্টটার ইম্প্যাক্ট কি অ্যাকচুয়ালি, আর আমার ফাইনাল রেজাল্ট অফ দ্য অ্যানালিসিস। ওকে, আর নাম্বার 11 হচ্ছে রেকমেন্ডেশন। রেকমেন্ডেশনস মানে তোমাকে কিছু প্রিভেন্টিভ কিছু অ্যাকশন তোমাকে সাজেস্ট করতে হবে। ওকে, তোমাকে কিছু প্রিভেন্টিভ কিছু অ্যাকশন তোমাকে সাজেস্ট করতে হবে, যে হয়তো তুমি বললে যে স্ট্রঙ্গার পাসওয়ার্ড দরকার, বা অ্যান্টিভাইরাসগুলোকে আপডেট করা দরকার, বা হয়তো প্যাচিং এর যে ভালনারেবিলিটিগুলো আছে সেগুলো তোমার ঠিক করা দরকার, বা ইউএসবি অ্যাক্সেসটাকে রেস্ট্রিক্ট করা দরকার। ওকে, বা এমপ্লয়ীদের একটু ট্রেনিং দেওয়া দরকার। দ্যাট ইজ আ রিকমেন্ডেশনস। আর নাম্বার 12 থাকবে লাস্ট, লাস্ট তোমার যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যাপেন্ডিসেস বা সাপোর্টিং ডকুমেন্ট। অ্যাপেন্ডিসেস, অ্যাপেন্ডিসেস সরি এটা এস, হ্যাঁ, অ্যাপেন্ডিসেস মানেই হচ্ছে অ্যাকচুয়ালি তুমি কিছু সাপোর্টিং ডকুমেন্ট তুমি ওর সাথে অ্যাটাচ করবে। সাপোর্টিং ডকুমেন্টস, কোনো স্ক্রিনশট, কোনো লগ ফাইল, বা ফরেন্সিক কোনো ইমেজ। ওকে, বা ধরো হয়তো কিছু টুলসের কিছু রিপোর্ট, হ্যাঁ, বা ধরো তোমার কাস্টডি ফর্ম, তুমি সেটা কিন্তু তুমি অ্যাটাচ করবে। ঠিক আছে, তার মানে একটা ফরেন্সিক রিপোর্ট হচ্ছে বেসিক্যালি একটা সিস্টেমেটিক একটা প্রসেস, যেটা কিন্তু অবশ্যই ক্লিয়ার হতে হবে, প্রিসাইজ হতে হবে, আর লিগালি সেটা ডিফেন্সেবল হতে হবে। আর এটা হচ্ছে ইনভেস্টিগেশনের একটা ফাইনাল প্রোডাক্ট অ্যাকচুয়ালি, যেটাকে তুমি ব্যবহার মানে যেটাকে কিন্তু ব্যবহার করা হবে কোর্টে। ওকে, তার মানে কিন্তু এই রিপোর্টটা কিন্তু অবশ্যই রিপোর্টটাকে ফলো করতে হবে স্ট্রিক্ট কিছু প্রফেশনাল কিছু স্ট্যান্ডার্ড। ওকে, তো এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ফরেন্সিক রিপোর্টের কিছু স্ট্রাকচার, বা কি করে ফরেন্সিক রিপোর্ট লেখা হয়। ওকে, কিছু কিভাবে ফরেন্সিক রিপোর্ট লেখা হয়। তো তো এটা অ্যাকচুয়ালি আমাদের ইউনিট 4টা আমরা দেখলাম পুরোটা, আমাদের আরেকটা পার্ট বাকি রয়েছে সেটা হচ্ছে অডিটিং। তো অডিটিংটা অ্যাকচুয়ালি একটা সিস্টেমেটিক একটা প্রসেস, বা ইন্ডিপেন্ডেন্ট একটা প্রসেস, বা একটা ডকুমেন্টের একটা প্রসেস, যেটা থ্রু দিয়ে ইভালুয়েট করা হয় একটা অর্গানাইজেশনের কোনো অ্যাক্টিভিটিস, কোনো অর্গানাইজেশনের প্রসেসগুলোকে ইভালুয়েট করা হয়, বা অর্গানাইজেশন বা যে সিস্টেম সে সে কিনা সেট অফ কিছু স্ট্যান্ডার্ডকে মেনটেন করছে কিনা, বা কোনো ক্রাইটেরিয়াকে মেনটেন করছে কিনা, বা যেগুলো অলরেডি ডিফাইন, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইভালুয়েট করে হচ্ছে আহ, যে সিস্টেমেটিক প্রসেস বা যে ইন্ডিপেন্ডেন্ট যে প্রসেস, তাকে আমি বলছি অডিটিং। ওকে, তার মানে সাইবার সিকিউরিটিতে মানে অডিট কিন্তু তোমার এই সমস্ত কমপ্লায়েন্স গুলোকে কিন্তু ভেরিফাই করবে, পলিসিস তুমি ঠিকঠাক নিচ্ছ কিনা, তুমি সঠিক প্রসিডিওর তুমি ফলো করছো কিনা, বা তুমি লস বা রেগুলেশন তুমি ফলো করছো কিনা, বা তুমি কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করছো কিনা, বা তুমি কোনো সিকিউরিটি কন্ট্রোল কোনো স্ট্যান্ডার্ড তুমি মেনটেন করছো কিনা, এগুলো কিন্তু অবশ্যই তোমাকে কমপ্লাই করতে হবে। ওকে, এটা তোমাকে কিন্তু কমপ্লাই করতে হবে। ওকে, তো যাই হোক আমি এটা নিয়ে আর বেশি কিছু বলছি না অডিটিংটা নিয়ে। তো এই পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি যেটা কভার করলাম আজকে ইউনিট 4-এ,
আমি কিন্তু অডিটিং এর পার্টটা ছাড়া কিন্তু দেখো বাকি আমার আগের পার্টগুলো দেখো রাইটিং, কম্পিউটার ফরেনসিক রিপোর্ট পর্যন্ত কিন্তু আমরা কভার করে দিলাম। হয়তো আমি নেক্সট দিন কোনো একটা ক্লাসে হয়তো এই অডিটিংটা নিয়ে একটু বলবো। আর এই সাইবার এথিক্স বা ল এর যে পোর্শনটা, যেটা তোমরা, এটা তো বোঝানোর কিছু নেই। এটা জাস্ট তোমাকে পড়ে লস গুলোকে মনে রাখতে হবে। ঠিক আছে? তো ডিফারেন্ট অ্যাক্ট তোমাকে মনে রাখতে হবে, বা কি কি কোন কোন আইটি অ্যাক্টে কি পেনাল্টি আছে, কি কি অফেন্সেস রয়েছে, সেগুলো তোমাকে জানতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমি হয়তো আরেকটা ক্লাসে আমি হয়তো বাকি পোর্শনটা কভার করবো। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ইন সাইবার স্পেস, সেটা আমি একটু হয়তো আমি ডিসকাশন করব। ওকে? তো যাই হোক, আজকে আমরা এখানেই ক্লাস শেষ করলাম। তো আশা করি এটা একটু ভালো করে দেখবে ভিডিওসটা বা রেকর্ডিংটা। তো অনেকটা পার্টই কিন্তু আজকে ডিসকাশন করেছি, মানে থ্রু আউট দ্য চ্যাপ্টার কিন্তু আমরা কভার করেছি আজকে, দু একটা অডিটিং এর পার্টটা বাদ ছাড়া। ওকে? তো সেটা হয়তো আমি আরেকটা কোনো ক্লাসে হয়তো কভার করে দেবো। আর এই পার্টটা তোমরা নোটস থেকেও পড়ে নিতে পারো। এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট হয়তো অডিটিং থেকে কোশ্চেন থাকে কোনো কোনো সময়। তো জাস্ট ওই নোটসটা তুমি যদি দেখো, তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পেরে যাবে যে হোয়াট ইজ অডিটিং, বা অডিটিং কি কি ক্রাইটেরিয়া আছে। ওকে? তো যাই হোক, ঠিক আছে। ওকে, গুড নাইট। গুড নাইট, চলো।